তিমিরাচ্ছন্ন রাত্রি মাঝে আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো চিকচিক করে জ্বলে উঠছে বারে বারে। গহীন অরণ্যে কোনো এক প্রান্তে অবস্থিত প্রাচীন কেল্লার মধ্য হতে ভেসে আসছে অপার্থিব এক কণ্ঠরব। সেই কণ্ঠে অনবরত দুর্বোধ্য কিছু মন্ত্রোচ্চারিত হয়ে চলেছে। ওং ক্রং রক্তবীজায় নমঃ, ওং হ্রিং চামুণ্ডায় নমঃ, রক্তবক্ত্রায় হুম ফট স্বাহা। বিশাল বড় কুয়োটির মধ্যে থেকেই নির্গত হচ্ছে সেই মন্ত্রধ্বনি। আকাশ বাতাস যেন কম্পিত হচ্ছে সেই অপার্থিব কণ্ঠধ্বনির আহ্বানে। কুয়োর মধ্যেই রয়েছে একটি কুণ্ড। সেই হোমকুণ্ডের সামনে বসে রয়েছে নগ্নকায় এক নিকষ কালো ছায়ার ন্যায় এক অবয়ব। অন্ধকারের মধ্যেই যেন সে মিশে রয়েছে। কেবল তার দুই চোখের মধ্যে থাকা প্রতিহিংসার আগুন ধিক ধিক করে জ্বলে উঠছে বারে বারে। পাশে রাখা পাত্র থেকে অনবরত ঘৃত বিল্বপত্রে লাগিয়ে সেই সাধক সেটিকে অগ্নিতে আহুতি দিয়ে চলেছে। যজ্ঞের এক পর্যায়ে গিয়ে সাধক নিজের হাতের তালু ধারালো অস্ত্রের মাধ্যমে ফালি করে তারপর সেই টাটকা রক্তের ফোঁটাকে আহুতি দেয় সেই যজ্ঞকুণ্ডের আগুনে। সাথে সাথেই সারা আকাশ ছেয়ে যেতে থাকে ঘন নিকষ মেঘের আবরণে। আসবে, সে আসবে, আমার আমার মুক্তি ঘটবে এই কুণ্ডের মধ্যে, আর তারপরেই শুরু হবে মৃত্যুর এক নতুন খেলা। দূরে কোথাও করকরা ধ্বনিতে বজ্রপাত হয়তো সাধকের সেই কথাকে স্বীকৃতি প্রদান করল। ঠিক সেই মুহূর্তে আকাশবাণী হয়। গমগমে কণ্ঠে এক নারী বলে চলেছে, যখন যখন এই পৃথিবীতে পাপের ঘোড়া পূর্ণ হবে তখন তখন আমি ফিরে আসব তোর মতো পাপীকে চিরতরে শেষ করতে। মনে রাখিস, যে নারী শক্তির হাতে তুই একদিন শেষ হয়েছিলি, সেই নারী শক্তি যদি আবারও জাগ্রত হয়ে ওঠে তাহলে তুই চিরতরের জন্য ধ্বংস হয়ে যাবি। আমার সাথে সম্মুখ সমরে আপনি বিজয়ী হতে পারবেন না দেবী। এই গড় ভবানীপুরের বুকে আজ নয়তো কাল জেগে উঠবেই রক্তবীজ, জেগে উঠবেই। রক্তবীজের আধার আমি আধার। শেষ করব গোটা চরাচরকে, আমি শেষ করব। আপনি আপনি পারবেন না আমাকে রোধ করতে। আপনি পারবেন না দেবী, আমাকে রোধ করতে পারবেন না। এই ধরিত্রীর বুকে তোমার মতো অশুভ শক্তির জাগরণ যখন ঘটেছে তখন মনে রেখো, শুভ শক্তির জাগরণও ঘটবে। মাতৃশক্তির হাতেই হবে তোমার বিনাশ। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখিকা অনন্যা পালের কলমে রণরঙ্গিনী। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে গল্পগুলোতে হাইপ করে আমাদের গল্পগুলো আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আজকের উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য লেখিকা অনন্যা পালকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক। গল্পের প্রধান চরিত্রে সৌমদীপ, পিয়ালি এবং রমাকান্ত।
শুরু হচ্ছে লেখিকা অনন্যা পালের কলমে রণরঙ্গিনী। এই তিয়াশা, কি রে তখন থেকে চুপ করে বসে রয়েছিস যে? কিছু তো বল ভাই। সামনের একটি সিটে তিয়াশা, সাম্য আর উল্টো দিকের সিটে বসে রয়েছে ঐশানী আর বিশাল। এখনও একটি সিট ফাঁকা পড়ে রয়েছে, কারণ দলের একজন মেম্বার এখনও অনুপস্থিত। ধুর, কি বলবো বলতো ঐশী? আলেককে কত করে বললাম আজ একটু তাড়াতাড়ি এখানে চলে আসবি, কালকে ট্রিপটা নিয়ে বন্ধুরা মিলে একটু ডিসকাস করব, কিন্তু কে কার কথা শোনে? অ্যাজ ইউজুয়াল লেট করছে। সত্যি মাইরি, এই ছেলেটা চেঞ্জ হলো না শালা। আজ বাদে কাল বিয়ে করবি, এখনো দেখো প্রেমিকার কিসে মান অভিমান হয় বুঝলো না। গবেট একটা। মস্করা করা হচ্ছে আমার সাথে? ভীষণ ফাজিল হয়ে যাচ্ছিস তুই, সাম্য। ওরে থাম থাম, তোরা এখানে আর ঝামেলা করিস না প্লিজ। আরে ওই তো আলেক আসছে। কাচের দরজাটা ঠেলে হাসি মুখে ভেতরে প্রবেশ করলো আলেক। পরনে একটা সাদা জিন্স, সঙ্গে নেভি ব্লু কালারের শার্ট। এতেই বেশ হ্যান্ডসাম লাগছে তাকে। আরে কি ব্যাপার, এত ঝামেলা কিসের? আস্তে আস্তে তো তোদের দুটো ঝগড়া শুনছিলাম বেশ। এতক্ষণে আসার সময় হলো বুঝি? আমরা কতক্ষণ ধরে এখানে ওয়েট করছি জানিস? আরে রাগ করছিস কেন বল? আসলে অফিসের কাজ সামলে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল আর কি। কাল তো বেরিয়ে যাচ্ছি, তাই একটু কাজটা এগিয়ে রেখে এলাম আর কি। সরি, আর হবে না। ও ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। আর যদি এরকম হয় না, দেখবি আমি কি করব। সে তো একবার জন্যই বসে আছি ম্যাডাম। আপনার রাগী নাক ফোলানো মুখটা দেখতে আমার বেশি লাগে। সবাই হো হো করে হেসে ওঠে আলেখের কথায়, অবশ্য তিয়াশা বাদী। তোকে না আজ আমি মেরেই ফেলবো, দাঁড়া তুই। এই বলে চেয়ার ছেড়ে উঠতে যেতেই ঐশী বলে, ওরে তোরা প্লিজ থাম, এখানেই মারপিট শুরু করবি নাকি? তিয়াশা, তুই এখন সব মারগুলো জমিয়ে রাখ বুঝলি? বিয়েটা একবার হয়ে যাক না, তারপর সুদে আসলে সব শোধ তুলিস। এখন একটু শান্ত হয়ে বস মেরি মা। ঐশীর কথায় তিয়াশা একটু শান্ত হয়ে বসে পড়ে। ঐশী আর তিয়াশা একে অপরের যাকে বলে ওই বেস্টু, সেই কোন ছোটবেলা থেকে। তিয়াশাকে যদি কেউ সামলাতে পারে তা একমাত্র ওই ঐশানী। আলেক, তোর কপালে যে শনি নাচ্ছে ভাই। বিয়ের পর বউয়ের হাতেই না প্রাণটা যায়, দেখিস। হ্যাঁ ভাই, এখনো ভেবে নে, এই পাগলিটাকে সামলাতে পারবি তো? আমার পাগলিকে সে না হয় আমি ঠিক সামলে নেব। 7টা বছর যখন সামলে নিয়েছি, পরেও আশা করি পারবো। আরে একান্তই যদি না পারি তবে আর কি করা, দিলটা যখন দিয়েই দিয়েছি, জানটাও না হয় তাকেই দিয়ে দেব। কি বলেন তিয়াশা ম্যাডাম? পাগল একটা। এই না হলে আমাদের লাভ বার্ডস। এই অনেক হয়েছে সাম্য, বিশাল, তোরা থাম তো। সব সময় তোদের উল্টোপাল্টা কথা, তাই না? বাঁদর দুটো একদম চুপ করে থাকবি। আচ্ছা, সবাই যখন এসেই পড়েছিস তখন আমাদের মূল আলোচনাটা শুরু করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ ঐশী, শুরু করো। এদের গল্পবাজি শুরু হলে আর থামতেই চায় না। তুমি বলো তো কি বলবে? ওদের এই টিমের একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হলো ওরা প্রত্যেকেই ভীষণ ঘুরতে ভালোবাসে। ভ্রমণ পিপাসু মানুষজন আর কি। শুধু ঘোরা বললে ভুল হবে, দুঃসাহসিক সব অভিযান করতে ওরা সকলেই ভালোবাসে। আর ওদের এই অভিযানের মূল কেন্দ্রে থাকে ভূত। আগে হ্যাঁ, ভূত। ওরা প্রত্যেকেই জীবনে একবার হলেও ভূতের সাথে সাক্ষাৎ করতে চায়। তাই তিনাদের সন্ধানে নানান জায়গায় অভিযান চালায় ওরা 5 জন মিলে। পাছে বিড়ালের কপালে যদি শিকে টিকে ছেড়ে, তার জন্য এর আগে ওরা ভানগড় দুর্গ, ন্যাশনাল লাইব্রেরি, ডাউহিল, কুলধারা এরকম নানান স্থানে ঘুরেও তিনাদের দেখা পায়নি ওরা এখনো। তাই ক্রমেই ওদের এই কৌতূহল এখন প্রায় জেদে রূপান্তরিত হয়েছে। মাস দুয়েকের মধ্যেই ওদের টিমের দুষ্টু মিষ্টি জুটি অর্থাৎ আলেক আর তিয়াশার বিয়ে। বহু বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেতে চলেছে
এই জুলাই মাসে। তাই সংসারের জাঁতাকলে আটকে পড়ার আগে এটাই ওদের শেষ ব্যাচেলার ট্রিপ হতে চলেছে, এটা বলাই যেতে পারে। তাহলে ঐশী, সব ঠিকঠাক তো হয়ে গেল। কাল দুপুরে ট্রেনে চেপে একেবারে জঙ্গলমহল অভিযানে বেরোনো যাবে, কি বলিস সকলে? জঙ্গলমহল কিরে? বল, পাহাড় কন্যা পুরুলিয়া ভ্রমণে যাচ্ছে সকলে। পরের দিন যথাসময়ে সবাই এসে পৌঁছয় হাওড়া স্টেশনে। 1টার সময় ওদের ট্রেন, এসআরসি অল এক্সপ্রেস। ট্রেন ছাড়লে শুরু হয়ে যায় গান বাজনার আসর। হই হই করে গোটা ট্রেনের যাত্রীদের মাতিয়ে রাখে ওরা 5 জন মিলে। হই হট্টগোলের মাঝে কিন্তু তিয়াশা আর আলেখের দুষ্টু মিষ্টি প্রেম আর খুনসুটির কোনো অভাবই ছিল না। হাসি, মজা, খুনসুটি আর অতি অবশ্যই পেট পুজো, এই সবের মধ্যে দিয়েই দেখতে দেখতে কেটে গেল 7 ঘন্টার জার্নি। 5 ঘন্টা জার্নি করার পর অবশেষে ওরা এসে পৌঁছল আসানসোলে। কোমর পিঠ একেবারে ধরে গেল। তা যা বলেছিস, উফ, কখন নামানোর কথা। আরে এখন দেখ কটা বাজে, অলরেডি 9টা বেজে গেছে। সেটাই তো। পুরুলিয়া যাওয়ার শেষ বাসটাও তো এতক্ষণে ছেড়ে দিয়েছে। আজ আর পুরুলিয়া পৌঁছানো সম্ভব নয়। কি বলছিস রে? তাহলে কোথায় থাকবো আমরা? উফ, রেল লাইনের সমস্যার জন্য ট্রেনটা এত লেট করলো পৌঁছতে। এখন যে কি হবে? বিশাল মুখ নিচু করে ফোনে কিছু একটা করছিল, কিন্তু এবারে ও মুখ খোলে। চিন্তা নেই বৎসগণ, আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। তুই আবার কি ব্যবস্থা করলি শুনি? শালা এমনিতেই মনে হচ্ছে সারা রাত প্ল্যাটফর্মে মশার কামড় খেতে হবে। উনি আবার কিসের না কিসের ব্যবস্থা করেছেন। যাতে না মশার কামড় খেতে হয় তারই ব্যবস্থা করেছি। কিছু শোনার আগেই খামোখা এরম ফালতু বকবক করিস না তো। আচ্ছা আচ্ছা, তুই কি ব্যবস্থা করেছিস সেটা বল, তাহলেই তো হয়। সেটাই তো বলার চেষ্টা করছি, কেউ শুনলে তো। এতক্ষণ ধরে এই মেক মাই ট্রিপ থেকে হোটেলের রুম বুক করছিলাম। এখান থেকে একটু হাঁটা পথ, সামনেই আছে হোটেল বিনায়ক। আসলে ট্রেনটা এত দেরি করেছে, দেখেই বুঝতে পারছিলাম আমরা আজ আর বাসটা পাবো না। তাই এখানে থাকার জন্য হোটেল খুঁজছিলাম, তা দেখি সামনেই একটা হোটেল আছে, তাই বুক করে ফেলেছি। আরে বিশাল, করেছিস কি ভাই? বলে ওকে জড়িয়ে ধরে। এ দেখ, আমরা সবসময় বলি না বিশাল কোনো কাজ করে না। দেখ, সময় আসতে ওই কিন্তু বুদ্ধি করে সবচেয়ে দরকারি কাজটা সবার আগে করেছে, তাই তো? হ্যাঁ রে, সরি বিশাল, আমার তোকে এইভাবে বলা ঠিক হয়নি। ভাগ শালা, নিজের বন্ধুকে আবার সরি বলছে। যেত ভাগ। যাক বাবা, একটা ঝামেলা মিটলো তাহলে। চল রে সবাই, রাত বাড়ছে, স্টেশনটাও ফাঁকা হয়ে আসছে। এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, চল এগিয়ে যাই। সবাই হোটেলের উদ্দেশ্যে পা চালায়। কিছুক্ষণের মধ্যেই ওরা এসে পৌঁছায় হোটেল বিনায়কের সামনে 3 তলার একটা সাদা মাটা হোটেলে। রাত কাটানোর জন্য উপযুক্ত বলা চলে। রিসেপশন থেকে ওরা 2টো রুমের চাবি নিয়ে চলে যায়। ছেলেরা একটা ঘরে আর মেয়েরা আরেকটা ঘরে। অল্প কিছু ডিনার শেষ করে ওরা নিজেদের রুমে ফিরে আসে। সারা দিনের পর ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় নরম বিছানার উপর। কিছুক্ষণের মধ্যেই নিদ্রাদেবীও ভর করে সবার চোখের উপরে। পরের দিন সকাল 7টার বাস ধরে ওরা পাড়ি দেয় পুরুলিয়ার উদ্দেশ্যে। শহরের ঘেরাটোপ ছাড়িয়ে ওদের বাসটা চলতে শুরু করেছে। চারিদিক শালবনে ঘেরা, আর তার মাঝখান থেকে ছুটে চলেছে ওদের বাসটা। বেশ কিছুক্ষণ যাবার পরে দেখতে পাওয়া গেল সুউচ্চ পাহাড়ের ভিড়। বনভূমি ও মালভূমির অপূর্ব মেলবন্ধনে সৃষ্টি এই পুরুলিয়ায়। বেশ কয়েক ঘন্টা পর ওরা এসে পৌঁছয় ওদের পুরুলিয়া বাস স্ট্যান্ডে। এরপর একটা ভলভো ঠিক করে ওরা আগে থেকে যে হোটেলে যাবে বলে ঠিক করে রেখেছিল সেই হোটেলের উদ্দেশ্যে পাড়ি দেয়। কিছুক্ষণের মধ্যেই ওরা 5 জনে এসে পৌঁছয় হোটেল সুবর্ণরেখার সামনে। সবাই ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। কিরে, আজ বের হবি নাকি?
কিন্তু এই দুপুরে, বাবারে বাইরে যা রোদ, তার যে একটু রোদটা পড়ুক, মানে বিকেলের দিকে বেরোলে হয়তো। হ্যাঁ ঠিকই বলেছিস। এতক্ষণ ধরে জার্নি করে আজ আর বের হতে ইচ্ছে করছে না। এখন চল লাঞ্চটা করে নি। সে তো বটেই, কিন্তু বেশি দিন তো আমরা এখানে থাকবো না। আগামী শনিবার দিনেই তো বের হতে হবে। আজ যদি কোনো জায়গা না যাওয়া হয় তবে তো অনেক জায়গা ঘোরা বাকি থেকে যাবে। তা তো বটেই, কিন্তু এত ঘন্টা টানা জার্নি করে এখন তো আমার শরীরটাও আর দিচ্ছে না, বুঝলি। ওদের এইসব কথা শুনে একটা লোক ওদের দিকে এগিয়ে আসে। এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ, বলছি আমি কি কিছু বলতে পারি? ওরা চমকে ওনার দিকে তাকায়, দেখে হাসি মুখে একটা লোক ওদের দিকেই তাকিয়ে আছে। বেশ গোলগাল চেহারার এক ব্যক্তি। আপনি? নমস্কার, আমি আসলে এই হোটেলের ম্যানেজার। সেই তখন থেকে আপনাদের কথাবার্তা শুনছিলাম। আপনারা বুঝি ঠিক করতে পারছেন না যে কোথায় বেড়াতে যাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আসলে অনেক ঘন্টার জার্নি করে না আজ আর বেরোতে ইচ্ছে করছে না। ওদিকে কয়েকদিনের মধ্যেই আমাদের আবার ফিরতেও হবে, তাই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। আপনারা বরং একটা কাজ করুন, আপনারা আমাদের হোটেলের গাড়ি নিয়ে আজ সন্ধ্যায় ওই সামনের কয়েকটা লোকাল স্পট থেকে ঘুরে আসুন। আজ আর দূরে কোথাও গিয়ে লাভ নেই, কারণ অন্ধকার হয়ে গেলে আপনারা তেমন কিছুই দেখতে পাবেন না। তাই কাল সকাল সকাল একেবারে পুরুলিয়া ভ্রমণে বেরোবেন। বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। আমরা তাহলে সন্ধ্যায় আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখে নি। কাল তাহলে দূরে যাত্রা শুরু করা যাবে। সকলে সম্মতি দেয়। দুপুরের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে নিজেদের ঘরে ফিরে আসে ওরা। বিকেলে ওরা ভাড়ার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। প্রথম দিন ওরা যায় অযোধ্যা পাহাড় ঘুরতে। গাড়িতে যেতে যেতে ওদের ড্রাইভার হরিশ ওদের 5 জনকে এই অঞ্চলের সম্বন্ধে নানা অজানা তথ্য জানাতে থাকে। আপার ড্যাম ও লোয়ার ড্যাম পাহাড়ের কোল ঘেঁষে নির্মিত হয়েছে দারুণ সানসেট পয়েন্ট বামনি ফলস। জঙ্গলের ভেতরে লুকোনো ঝর্ণার ছোট্ট ট্রেকিং করে পৌঁছাতে যেতেই পারে দুর্গা ফলস। এখানকার পাথুরে প্রাকৃতিক প্যাসেজ দিয়ে নেমে আসা পাহাড়ি জলধারা যেন পরম শান্তির আবেশ ছড়িয়ে দেয় চারিদিকে। তবে আপনারা যদি পাখি পক্ষ ভালোবাসেন তাহলে পৌঁছে যেতেই পারেন ময়ূর পাহাড়। চারপাশে জঙ্গল আর নির্জনতা, বহু পাহাড়ি পাখি আসে এখানে। তাছাড়া এই পাখি পাহাড়ে খোদাই করা বিশাল পাখির চিত্র, মডার্ন রক আর্ট। আমি শুনেছিলাম এই পুরুলিয়া নাকি ছৌ নাচের জন্য বিখ্যাত, সেটা কোথায় গেলে দেখতে পাবো আমরা? হ্যাঁ ম্যাডাম, আপনি সঠিক শুনেছেন। এই ছৌ নাচ পুরুলিয়ার গর্ব। এই নাচের জন্যই সারা বিশ্ব জুড়ে পুরুলিয়ার একটা আলাদাই আভিজাত্য রয়েছে। দেশ বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসতো একসময় শুধুমাত্র এই ছৌ নাচ দেখবে বলে। চারিদা ভিলেজ বিখ্যাত এই ছৌ নাচের মুখোশ তৈরির গ্রাম, লোকশিল্পের স্বর্গ। এক সময় ছুটে আসতো বললে কেন? এখন আর কেউ আসে না? দিনকাল বদলাচ্ছে স্যার, তার সাথে সাথে মানুষ পছন্দ বদলে গেছে। সেই জন্য আজকাল আমাদের এসব লোকসঙ্গীত লোকনৃত্যের আগের মতন আর তেমন গুরুত্ব নেই কারোর কাছে। তবে আপনারা যদি সেখানে যেতে চান আমি নিয়ে যেতে পারি। অবশ্যই যাব, আমরা অবশ্যই যাব। আমার সেই ছোটবেলা থেকে ইচ্ছা এই নাচ দেখার। আর পুরুলিয়া এসেছি আর ছৌ নাচ দেখবো না, তা কখনো হয় নাকি? সেই দিন সন্ধ্যায় ওরা পৌঁছে যায় আদিবাসীদের গ্রামে। চারিদিকে গ্রামের প্রতিটি ঘরে তখন জ্বলে উঠেছে সন্ধ্যা প্রদীপ। সন্ধ্যে 7টা থেকে শুরু হয়ে যায় নাচ গানের আসর। ঢোল, মহুরি, ধামসা, কাশি সব একসাথে বেজে উঠল। একে একে নৃত্যশিল্পীরা বিশাল বিশাল মুখোশ পরে অদ্ভুত ছন্দে তাদের নৃত্য পরিবেশন করছে। দেবী দুর্গা ও মহিষাসুর বধপালা ফুটিয়ে তুলেছে তারা নিজেদের নাচের মাধ্যমে। শিমুল পলাশের বনে যেন রঙের ছন্দ লাগে ছৌ নাচের তালে তালে। রাত 11টা নাগাদ হোটেলে ফিরে আসে ওরা সকলে। সকাল হলেই নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে ওরা 5 জন। দ্বিতীয় দিন
ওরা সকাল সকাল রওনা দেয় মার্বেল লেকের উদ্দেশ্যে। পুরুলিয়ার বুকে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া একটা লেক, শান্ত শীতল স্বচ্ছ জলের ধারা গোটা লেকটা জুড়ে ছড়িয়ে রয়েছে। আপার ড্যামের কাছেই পাহাড়ের গা বেয়ে বয়ে গেছে এই মার্বেল লেক। স্বচ্ছ নীল জলরাশি আর চারপাশ পাথুরে পাহাড়ে ঘেরা। সূর্য ওঠার আলোয় লেকটা যেন জ্যোৎস্নার মতো ঝলমল করে। মনে হচ্ছে যেন চাঁদের দেশে এসে পড়েছি বল আমরা। কি অপূর্ব এই প্রাকৃতিক শোভা চারিপাশে। আমার মনে হচ্ছে এবারের ট্রিপটা আমাদের লাইফের বেস্ট ট্রিপ হতে চলেছে। সে আর বলতে, এখনো যে আমাদের স্পেশাল ডেস্টিনেশনটা ঘোরা বাকি আছে, ভুলে গেলি নাকি ঐশী? মোটেই না, ওটার জন্যই তো এত দূর আসা। পরদিন আশেপাশের কিছু অঞ্চল ঘুরে ফেরার সময় গাড়িতে আলেক বলল, ধর ধর, আমাদের তো এখানে আসাটাই বেকার হয়ে গেল। কিসের খোঁজে এসেছিলাম সকলে মিলে, তার তো আর দেখাই পেলাম না। অথচ আজ এমন বাদলা শুরু হলো, এই দুপুরের মধ্যে ফিরতে হচ্ছে। কাল সকাল হলেই তো আবার ফেরার তোড়জোড় শুরু করতে হবে। দূর, কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি। আমার দিদিমা এই কথাটা খুব বলতো জানিস। আজ আমাদের হয়েছে সেই দশা। বেকার বেকার কাজকর্ম শিখেই তুলে এখানে এলাম রহস্য রোমাঞ্চের খোঁজ করতে, কিন্তু কোথায় কি। এই ঐশী, তুই যে প্যালেসটার কথা বলেছিলি ওখানে তো যাওয়া হলো, মানে ওই রাজমোহিনী কেল্লা, কিন্তু কোথায় কি কিচ্ছু নেই। এখন তুই বল, আমরা আর কোথায় যেতে পারি? আরে বাবা, ইউটিউব ঘেঁটে যে খবর পেয়েছিলাম তার উপর ডিপেন্ড করেই তো এখানে আসার ডিসিশন নিই। তোরাও আমায় কথায় কথায় সম্মতি জানাস। এখন যদি কপালে না থাকে আমি কি করব বল? সত্যিই তো আজ ওরা সকলে ভীষণ রকম এক্সাইটেড ছিল যে রাজমোহিনী কেল্লায় গিয়ে হয়তো ওরা কোনো অতি প্রাকৃতিক বা অলৌকিক কিছুর আভাস পেতে পারে, কিন্তু তা হয়নি। ওদের ঢোকার পরপরই তুমুল বৃষ্টি শুরু হয়। এই কেল্লায় যেহেতু বেশি কেউ যায় না, তাই সিকিউরিটি গার্ড খানিক পরেই ওদেরকে চলে যেতে আদেশ দেয়। অনেক অনুরোধ করার পরেও কোনো কাজ হয়নি। অগত্যা ওই গার্ডের কথা মতোই ওদের ফিরে যেতে হয়। ভূত দেখার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার জন্য প্রত্যেকেই ভীষণ রকম ক্ষেপে আছে। তিয়াশা সবাইকে শান্ত করে বলে, তোরা অকারণে ঐশীকে দোষ দিবি না তো। ওই ব্যাটা খারুস সিকিউরিটি গার্ডটা আমাদের বার করে দিল। তা না হলে এই বৃষ্টিমুখর দিনে ওই কেল্লার মধ্যেকার গা ছমছমে পরিবেশে রাতটুকু কাটাতে পারলে নিশ্চয়ই আমরা তাদের দেখা পেতাম। এর জন্য তোরা প্লিজ আর ঐশীকে কথা শোনাস না। এদের এত রকম কথাবার্তা তর্ক বিতর্কের মাঝে এবার মুখ খোলে হরিশ। আপনারা ভূত দেখার জন্য ওই কেল্লায় গিয়েছিলেন নাকি? মাথা ঠিক আছে তো আপনাদের? হ্যাঁ ভাইয়া, আমাদের মাথা সম্পূর্ণরূপে ঠিক আছে। আসলে এই ধরনের রোমাঞ্চকর অভিযানে এর আগেও আমরা বহুবার গেছি। একমাত্র ওই যে তেনাদের দর্শন লাভ, সেটি এখনো পর্যন্ত ঘটেনি। দিনে মজা না করাই ভালো স্যার। তাদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো আপনাদের সকলের জন্য। আমি যদি জানতাম আপনারা রাজমোহিনী কেল্লায় গেছেন আত্মার খোঁজে, তাহলে আপনাদের আগেই মানাটি করতাম আমি। কেন বলো তো হরিশ, ওখানে কি সত্যিই কিছু আছে নাকি, নাকি সবটাই ওই গল্প কথা? সত্যিই তাদের কোনো অস্তিত্ব আছে কিনা তা দেখবার জন্যই আমাদের এই অভিযান বা তদন্ত, যা খুশি বলতেই পারো। না স্যার, এগুলো কোনোটি গল্প কিছু নয়। এই পুরুলিয়ার বুকে এমন অনেক অভিশপ্ত প্রেতাত্মাদের বাস আছে, যারা আজও অতৃপ্ত হয়ে বন্দি হয়ে আছে ওই কেল্লায় বা রাজমহলে। হরিশের ভয়ার্ত কণ্ঠস্বরে পরিষ্কার যে ও কোনো মিথ্যে কথা বলছে না। তুমি কি এই রাজমোহিনী কেল্লা ছাড়াও এমন কোনো স্থানের সন্ধান জানো যেখানে গেলে আমরা অলৌকিক কিছু সাক্ষী হতে পারি? এই থাকলে বলো প্লিজ। হরিশের মুখ থেকে বেরিয়ে আসে একটাই নাম, দেউলটির রানী কেল্লা। রানী কেল্লা? সেটা আবার কোথায়? এই নামটা তো আগে শুনিনি। আর শুনবেন কি করে দিদিমণি? এই অভিশপ্ত কেল্লা যে সকলের চোখের অলক্ষ্যে আছে। পুরুলিয়ার বনভূমির শেষ প্রান্তে এর অবস্থান ওই কেল্লার। অভিশপ্ত প্রেতাত্মাদের বেঁধে রেখেছেন স্বয়ং মা ভুবনেশ্বরী এবং ওনার সেবক দুর্গানন্দ আচার্য।
ওনাদের দয়াতেই আজও আমরা ঝাড়খণ্ডবাসী সুরক্ষিত হয়ে আছি, না হলে কবে সব শেষ হয়ে যেত। কথাটা বলে একটা ম্লান হাসে হরিশ। বিশাল আর ঐশী দুজনেই বলে ওঠে, ওই রানীমহলের সব কথা আমাদের বলো। আমরা সবটা জানতে চাই। আসলে আমি সবটা জানি না, তবে যেটুকু জানি সেইটুকুই বলছি। ওই মহলে দানবটো আছে, দানব। অভিশপ্ত এক কাপালিকের আত্মাকে নাকি বেঁধে রাখা হয়েছে ওই প্রাসাদে। বিকাল 5টার পর কেউ ওই প্রাসাদে পা রাখে না গো বাবু। এর আগে আপনাদের মতো কিছু শহরের বাবু কাউকে কিছু না জানিয়ে ওখানে থাকার সাহস দেখিয়েছিল, কিন্তু 2 দিন পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয় ওই প্রাসাদের সিংহদুয়ারের কাছ থেকে। কেউ যেন বিভৎসভাবে সারা শরীরটা ছিঁড়ে খেয়েছে। সারা শরীরে অজস্র নখের আঁচড় দেখতে পাওয়া গিয়েছিল। মাথাটাও যেন কেউ ভারী কিছু দিয়ে থেতলে দিয়েছিল গো। সেই থেকে ওই প্রাসাদে আর বাইরের কেউ যায় না। মাগো, কি বিভৎস! আমার তো এইসব শুনেই কেমন গা গুলিয়ে উঠছে। এই সাহস নিয়ে তুই ভূত দেখার অভিযানে বেরিয়েছিস তিয়াশা? অত্যাধিক সাহসও কিন্তু ভালো নয় বিশাল। আহ, এত ভয় পাচ্ছ কেন? আমরা তো এরকমই জায়গার একটা খোঁজ করছিলাম নাকি। অবশেষে দেখা পেয়েও গেলাম। ঠাকুর সহায় আছে আমাদের। কি বলিস সব? কিন্তু এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। এতদিন ধরে যা দেখার জন্য এত জায়গায় আমরা ছুটলাম, অবশেষে যখন সেই রোমহর্ষক অভিজ্ঞতা লাভের সুযোগ হতে চলেছে, তখন পিছিয়ে যাওয়া বোকামি ছাড়ার কিছুই না। আচ্ছা হরিশ, ওই রানীকেল্লা কোথায় অবস্থিত? আপনার কি সত্যি যেতে চান ওখানে? একদম যেতে চাই। এরকম একটা হিস্টোরিক্যাল হন্টেড প্লেসের কথা জানার পর সেই জায়গা সম্পর্কে আরো তথ্য জানার জন্য কৌতূহল আমি আর চাপতে পারছি না। আমাদেরকে ওইখানে কখন নিয়ে যাবে সেটা শুধু বলো। বেশ, তাহলে কাল সকালে বের হতে হবে, কারণ 4টের মধ্যেই ওখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের দেউলিপুরের উদ্দেশ্যে। বেশ, তাই হবে। তাহলে কাল থেকে শুরু হচ্ছে মিশন রানীকেল্লা। পরের দিন সকাল 9টা নাগাদ হরিশ ওর গাড়ি নিয়ে চলে আসলে সকলে রওনা হয়ে যায়। জঙ্গলের পথ পেরিয়ে পাহাড়ি সংকীর্ণ পথ ধরে এগিয়ে চলতে থাকে ওদের জিপটি। ভাঙাচোরা পথ ধরেই এগিয়ে যেতে থাকে ওরা। বেলা 1টা নাগাদ গাড়িটা এসে থামে পাহাড়ি পাদদেশে। এখান থেকে আপনাদের পায়ে হেঁটেই বাকি পথটা যেতে হবে। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে ক্লাই। সকলে একে একে গাড়ি থেকে নেমে পড়ে। এই পাহাড়ি জঙ্গলের মাঝে নামিয়ে দিলে এবার কোন দিকে যেতে হবে আমাদের? ওই তো ম্যাডাম, ওই যে দেখুন, জঙ্গলের ভিতরে একটা সরু পথ চলে গেছে। ওই পথটা ধরে এগিয়ে যান, সামনের উঁচু পাথরের এই টিলার উপরে প্রাসাদটা দেখতে পাবেন। বেশ, তাহলে আর এখানে অপেক্ষা করে লাভ নেই। চল সকলে। তা হরিশ, তুমি আসবে না আমাদের সঙ্গে? না বাবু, আমি যেতে পারবো নি, আমাদের গাড়ি পাহারা দিতে হবে। তবে হ্যাঁ, সকলরে কয়ে দিচ্ছি ওই 5টের মধ্যে ফিরে আসবেন। 5টার পরে ওখানে থাকা মোটেও নিরাপদ নয়, পিছাষ্ট জেগে উঠবে। শেষের কথাটা ভয়ার্ত কণ্ঠে বলে উঠল হরিশ। বেশ, তোমাকে এত ভাবতে হবে না। তোমার দানব বা পিশাচ যাই বলো না কেন, তার সাথে বাই এনি চান্স আমাদের সাক্ষাৎ ঘটলে অবশ্যই তোমার কথা আমরা বলবো তাকে। ডানোর এলিয়া মজাটু করবে ক্লাই বাবু। বাবুরা, মা ভবনেশ্বরী আপনাদের মঙ্গল করুক। বলে হাত জড়ো করে নিজের কপালে ঠেকায় হরিশ। 5 বন্ধু জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে থাকে। দুধারে শাল সেগুন জংলি গাছের ভিড় কাটিয়ে ভাঙাচোরা রাস্তা পার করে গলদঘর্ম অবস্থায় ওরা এসে পৌঁছায় একটা পাহাড়ি টিলার সামনে। ওই দেখ দূরে, ওই পাহাড় চূড়ায় কি যেন একটা দেখা যাচ্ছে না? আরে এটাই মনে হচ্ছে সেই রানীকেল্লা। আর তাড়াতাড়ি পা চালা, এখনই 2টো বাজে। চল চল। আবারও চলতে শুরু করে ওরা। বেশ আধ ঘন্টা পর ওরা এসে পৌঁছায় এক বিশাল পাথরের তৈরি মহলের সামনে। জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মহলটা। মহলের বাইরের অংশে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়েছে। তার মধ্যে দিয়ে
বটবৃক্ষের চারা, আবার কিছু নাম না জানা গাছও গজিয়ে উঠেছে মহলের বাইরে। বিশাল এক লোহার জং ধরা গেট, যদিও সেটি এখন খোলাই রয়েছে। দিনের বেলাতেই কেমন যেন গা ছমছমে ভাব চারদিকে। সূর্যের আলো যেন ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে না এখানে। এমনি শীতল থমথমে আবহাওয়া। জায়গাটা কেমন যেন একটা। আমরা তো এমন জায়গায় খুঁজছিলাম, অ্যাট লাস্ট পেলাম। তবে চল ভেতরে যাওয়া যাক। এই বাড়িতে রাত কাটানোর কোনো দরকার নেই। আমার কিন্তু মোটেও ভালো বোধ হচ্ছে না। সেটা পরে দেখা যাবে, এখন তো যাওয়া যাক, তারপর ভাবা যাবে এখানে সত্যি রাতে থাকাটা সেফ কিনা। লোহার গেটটা সরাতে সেটা ঘর ঘর করে বিকট শব্দ করে সরে যায়। নুড়ি কাকড় বিছানো সরু দুটি পথ, চারপাশে বুনো জঙ্গলে ভরে আছে। একটি পথ সোজা চলে গেছে প্রাসাদের দিকে, অপর একটি পথ বাম দিকে বাঁক নিয়েছে। সেই পথ ধরে সামান্য কয়েক পা হাঁটলেই একটি মন্দির নজরে পড়ে। ওই দেখ, একটা মন্দির দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটাই হয়তো সেই ভুবনেশ্বরী দেবীর মূর্তি। এটার কথাই হয়তো তখন হরিশ বলছিল। আগে তাহলে এই মন্দিরটা ঘুরে দেখা হবে, নাকি আগে মহলে যাবি? আগে মহলে ঢুকে এই ব্যাগগুলো রাখার ব্যবস্থা করলে ভালো হতো না? ভিতরটাকে দেখে আসি চল। চল আগে মহলটা দেখে আসি, তারপর বরং এখানে আসা যাবে। ওরা মহলের ভেতরের দিকে চলে যায়। মহলের ভেতর প্রতিটি ঘর পাথরের নির্মিত। বহুদিনের অযত্নের ছাপ সুস্পষ্ট। চারিদিকে ধুলো, ময়লা, মাকড়সার জালে ঘিরে রয়েছে চারদিক। ইস, এইরকম একটা বাড়িতে কিনা সারাটা রাত কাটানোর প্ল্যান করছিলি তোরা? কেন, বেশ স্পুকি ফিল হচ্ছে তাই না? এইরকম গা ছমছমে বাড়িতে যদি আজ রাতটা কাটানো যায় না, উফ, ভাবতেই রোমাঞ্চ হচ্ছে কেমন আমার। হ্যাঁ, জায়গাটা বেশ ভালোই, বাট এখানে রাত কাটানোটা কতটা সেফ সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। একেই এই নোংরা পরিবেশ, তার উপর যদি সাপ খুব থাকে। তাহলে আর কি, ভূতের খোঁজে এসে আমরাই ভূত হয়ে যাব এই যা। সবকিছু নিয়ে ইয়ার্কি মারিস না প্লিজ। হরিশের কথা মতো আমরা 5টা নাগাদই বেরিয়ে যাব। আমরা এর আগে অনেক জায়গায় গেছি, কিন্তু এখানে আসার পর থেকে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। তোদের ঠিক বলে বোঝাতে পারবো না আমি। তাই বলছি, অ্যাডভেঞ্চারে বেরিয়েছি ঠিকই, তবে তবে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। বিপদে পড়তে পারি আমরা। কথাটা খুব একটা মন্দ বলনি ঐশী, আমিও তোমার সঙ্গে সহমত। এইসব কথাবার্তার মাঝেই দূর থেকে ভেসে আসতে শোনা যায় ঘণ্টার ধ্বনি। মন্দিরে পুজো হচ্ছে মনে হয়। চল তো যাওয়া যাক। চল। ওরা সকলে মিলে মন্দিরের দিকে যায়। মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে আসছে গম্ভীর জোরালো কণ্ঠে মন্ত্রপাঠের ধ্বনি। শ্রেণু বৎস প্রবক্ষ্যামি অত্যস্তত্রম মহাফলম যা পঠত সতত ভক্তাস্য সব বিষ্ণু বল্লভ মৃত্যুব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যোগে অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি দৈমশৈ বন্ধনা মুক্তি বিপ্রবক্তাং শ্রুতং যদি মৃতবৎসা জীববৎসা ষণ্মাসং শ্রবণং যদি নৌকায়াং সংকটে যুদ্ধে পঠনাজয় মম্পয়াং লিখিতা স্থাপয়ং গাহে নগ্নি চৌরভয়ং গচ্ছিত রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্ন সর্বদেবতা। দেবী ভুবনেশ্বরীর ধাতব মূর্তি অবস্থান করছে গর্ভগৃহে। দেবী ভুবনেশ্বরী ত্রিনেত্রা, অষ্টভুজা দেবী। তার ডান দিকের 4 হাতে যথাক্রমে পদ্ম, বাণ, ধনুক ও কমণ্ডলু, এবং বাঁ দিকের 4 হাতে যথাক্রমে চক্র, গদা, অমৃতপূর্ণ রুধিরাপ্লুত ঘট ও জপমালা। তার বাহন সিংহ। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরী দেবী ভুবনেশ্বরী। মন্দিরের ভেতর থেকে ঠাকুরমশাই বেরিয়ে এসে সকলের হাতে প্রসাদ দিলেন। পুরোহিত দুর্গানন্দ আচার্য
দীর্ঘকায় মাথা থেকে লম্বা জটা নেমে এসে কাঁধ ছাড়িয়েছে, গায়ে রক্তবর্ণ উত্তরীয় এবং পৈতে, কপালে রক্তচন্দনের তিলক, গৌরবর্ণ, তবে মুখে এক নির্মল হাসি বিরাজমান, চোখগুলো ভীষণ গভীর এবং শান্ত। মোটের উপর মানুষটিকে দেখলে অন্তর থেকে অদ্ভুত এক ভক্তিভাব জেগে ওঠে সকলের। নাও বাবারা, প্রসাদ খাও। বলে সকলকে একে একে প্রসাদ দেন উনি। আপনি কি দুর্গানন্দ আচার্য? আমাদের ড্রাইভারও আপনার কথা বলছিল। ও আচ্ছা আচ্ছা, তা তোমরা বুঝি এখানে ঘুরতে এসেছো? হ্যাঁ আচার্য মশাই, আমরা সব বন্ধুরা মিলে একটু ঘুরতে এসেছি এখানে। আচ্ছা আচার্য মশাই, আমরা সকলেই শুনেছি এই রানীকেল্লার নাকি কি সব ইতিহাস আছে। আপনি কি আমাদের সেই সব কাহিনী বলতে পারেন? তোমরা শুনবে সেই কাহিনী? সে যে অনেক বড় কাহিনী মা। হোক, আমরা সকলে জানতে চাই এই রানী মহলকে ঘিরে কোন রহস্য দানা বেঁধেছে। আপনি দয়া করে আমাদের সেসব বলুন। বেশ, তবে শোনো তাহলে। বলেই উনি সকলকে বসতে বলে নিজেও একটি থামের কাছে বসলেন। ওনাকে ঘিরে বসেছে সকলে। আচার্য মশাই বলতে শুরু করলেন। আজ থেকে 200 বছর আগের ইতিহাস, ঝাড়খণ্ডের পাত্রদু অঞ্চলে ঘটে যাওয়া এক অজানা কাহিনীর গল্প। তখন ভারতে সবেমাত্র ইংরেজরা শাসন কার্য শুরু করেছে। বহু প্রাদেশিক অঞ্চল তখনও তারা নিজেদের আয়ত্তে আনতে পারেনি। তেমনই এক প্রাদেশিক রাজ্য ছিল এই ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের তৎকালীন রাজা বা শাসক ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র বর্মা। এই পাত্রতু রাজপ্রাসাদে বসেই তিনি সারা ঝাড়খণ্ড পরিচালনা করতেন মহারাজ। প্রজাদরদী রাজা প্রজাদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন সর্বক্ষণ। তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ দৃঢ় দৃষ্টির অধিকারী ছিলেন কৃষ্ণচন্দ্র। পরপর 4 জন পুত্র সন্তানের পর ওনার একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। মহারাজ তাকে বড় স্নেহ করতেন, মাথায় করে রাখতেন সবসময়। শখ করে নাম রেখেছিলেন রূপনন্দিনী। যেমন নাম তেমনি রূপ ও গুণের অধিকারিণী ছিলেন রাজকুমারী। অপূর্ব সুন্দরী, যেন কোনো এক দেবী তিনি। তবে সেই রূপের কোনো অহংকার তার কখনোই ছিল না। অত্যন্ত ভদ্র, মার্জিত এবং রুচি সম্পূর্ণ। বেদ, উপনিষদ, শাস্ত্র সকল বিষয়ই ছিল তার অগাধ জ্ঞান ও নতুন কিছু শেখার অপরিসীম আগ্রহ ও কৌতূহল। রাজকুমারীর জন্য মহারাজ এই পুরুলিয়া অঞ্চলে একটা প্রাসাদ নির্মাণ করেছিলেন, নাম দিয়েছিলেন রূপমহল। কিন্তু সময়ের স্রোতে সেই নাম পরিবর্তিত হয়ে রূপমহল হয়ে গিয়েছে রানীকেল্লা। সেইবার রূপনন্দিনীর দ্বাদশতম জন্মদিনে মহারাজ ও মহারানী সকলে মিলে রাজগুরুর কাছে রাজকুমারীর কুষ্টি বিচার করতে দেন। কিন্তু রাজগুরু সেই কুষ্টি বিচার করতে গিয়ে এমন কিছু পেয়েছিলেন যে, না না রাজগুরু, আপনি আপনি আবারও আমার কন্যার কুষ্টি গণনা করে দেখুন। এমনটা কখনোই হতে পারে না। মহারাজ বিচলিত কণ্ঠে কথাটি বলে ওঠে রাজগুরু মহাদেব আচার্যকে। আমি বারংবার রাজকুমারীর কোষ্ঠী গণনা করে দেখেছি মহারাজ, আমার গণনা নির্ভুল। রাজকুমারী রূপনন্দিনী তার স্বামীর দ্বারা প্রতারিত হবেন, এটাই ওনার নিয়তি, এবং তা খণ্ডনের কোনরূপ উপায় অন্তত আমার জানা নেই। এটাই ভবিতব্য মহারাজ। না না, মানি না আমি নিয়তি। তেমন হলে আমি আমার কন্যার বিবাহ দেব না। চিরকুমারী থাকবে আমার রূপনন্দিনী, চিরকুমারী থাকবে। আচার্য মুখে আর কিছুই বললেন না, মনে মনে বললেন, নিয়তির বিধান কি খণ্ডন করা যায় মহারাজ? যা ঘটার তা তো ঘটবে। অদৃষ্টকে পরিবর্তন করার ক্ষমতা যে আমাদের কারোরই নেই। এরপর কেটে যায় 5টি বছর। যৌবনের লাবণ্যে অতুলনীয় হয়ে উঠেছেন তিনি। মৃগের ন্যায় কাজল কালি 2 আঁখি যুগল, গোলাপের পাপড়ির মতো ওষ্ঠধারা, কাঁচা হলুদের মতো তার গায়ের রং।
সব মিলিয়ে যেন ওই সদ্য পুষ্পরিত কমলের কুড়ি। কেবল রূপেই নয়, যুদ্ধ বিদ্যা, শাস্ত্রজ্ঞান, রাজনীতি, নৃত্যকলা, সঙ্গীত সব কিছুতেই পারদর্শী সে। অষ্টদশী রাজকুমারী রূপনন্দিনী। রাজকুমারীর জন্মদিন উপলক্ষে রাজ্যে সাজো সাজো রব। দেশ বিদেশ থেকে রাজা, রাজকুমার, ব্রাহ্মণ, পণ্ডিত সকলে এসেছেন অনুষ্ঠানে সামিল হতে। রাজকুমারীর কথা মতো এক শাস্ত্রীয় সভা আয়োজন করা হয়েছে। ঈশ্বরের অস্তিত্ব, বিশ্বজগতের ধারণা, চিকিৎসাবিদ্যা এই সকল কিছুই থাকবে এই সভার মূল আলোচনার বিষয়বস্তু। রাজকুমারী স্বয়ং সেখানে অংশগ্রহণ করবেন এবং সকলের সাথে বিতর্ক সভায় অংশগ্রহণ করবেন। এই সভা শেষে যে বিজয়ী হবে তাকে এই রাজ্যের প্রাচীনতম মহামায়া মন্দিরে সমস্ত প্রকার ভার অর্পণ করা হবে এবং সাম্রাজ্যের বেশ কিছু অংশও তাকে প্রদান করা হবে। এই সকল বিষয়গুলো ঘোষণা করা হয়। মহাদেব আচার্যের পুত্রের এক বাল্যবন্ধু শ্রীমন্ত সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরু হয়। একে একে সকলে রূপনন্দিনীর প্রশ্নবাণে জর্জরিত হতে থাকে। সকলেই প্রায় নিজের হার স্বীকার করে বিদায় নেয়। অবশেষে পালা আসে শ্রীমন্ত। রাজকুমারী ধর্ম নিয়ে প্রশ্ন করে। আচ্ছা বলুন তো, মনের ধর্ম কি? শ্রীমন্ত অত্যন্ত বিনীতভাবে উত্তর দেয়, মনের ধর্ম হল সংকল্প করা এবং প্রয়োজন বোধে তার বিকল্পের অনুসন্ধান করা। কারণ আমরা সকলেই নিজের নিজের কাছে কিংবা অপরের কাছে সর্বদাই কিছু না কিছু সংকল্প করে থাকি, আর তার পরিপূর্ণ করার চেষ্টা করি অবশ্য। যে যে কর্ম আমাদের করতে হয় তা আমরা করার প্রয়াস করি, কিন্তু তখনও যদি সেই সংকল্প রক্ষা আমরা করতে না পারি, তখনই আমরা তার বিকল্প পথের অনুসন্ধান করতে থাকি। আর ইহাই প্রতিটি মানবের মনের ধর্ম। সেখানে উপস্থিত সকলেই এই প্রকার একটি উত্তর শোনার পর সাধুবাদ জানাতে থাকে শ্রীমন্তকে। রূপনন্দিনীও প্রসন্ন হন। এইভাবে একে একে প্রশ্নের উত্তরের খেলা শেষ হলে বিজয়ী হয় শ্রীমন্ত। মহামায়া মন্দিরের প্রধান পুরোহিত পদে তাকে আসন দেওয়া হয়। এইভাবেই দিন কাটতে থাকে রাজকুমারীর। রূপনন্দিনী প্রায় যান শ্রীমন্তের নিকট। শাস্ত্রীয় নানা আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে তাদের মধ্যে গড়ে উঠতে থাকে একটা ভালো লাগার সম্পর্ক। শাস্ত্রের নানান জটিল বিষয় অতি সহজ সরলভাবে রাজকুমারীর কাছে তুলে ধরে শ্রীমন্ত। ক্রমে ভালো লাগা থেকে সেই সম্পর্ক একসময় ভালোবাসায় পরিণত হয়। রাজপুরোহিতের সঙ্গে রাজকন্যার প্রণয়নের খবর গিয়ে পৌঁছায় রাজা কৃষ্ণচন্দ্রের কানে। রানী ইন্দুমতি, আমি যা শুনছি তা কি সত্য? আমাদের কন্যা শেষে কিনা ওই সামান্য এক পুরোহিতের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছে? এও কি সম্ভব? অসম্ভবের কি আছে মহারাজ? আপনি ঘোষণা করে দিয়েছিলেন আপনার কন্যা চিরকাল কুমারী হয়েই থাকবে, যা আদৌ সম্ভব নয়। কন্যা আমাদের বড় হয়েছে, ওর নিজের জীবনেও ভালো লাগা ভালোবাসা আসতে কি পারে না মহারাজ? আপনি বলুন, ও তো একজন মানুষ, একজন নারী। নিজের অন্তরের অনুভূতিগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে আমাদের কন্যা? কিন্তু রানী, তুমি তো সবটাই জানো। তারপরেও জানি বলেই বলছি মহারাজ, নিয়তির বিধানকে অস্বীকার করার ক্ষমতা আপনার আমার কারণ নেই। তার যে যা হয়েছে তাকে মেনে নিয়ে স্বীকৃতি দেওয়াই আমাদের প্রধান দায়িত্ব। রূপনন্দিনীর ভালোবাসার মর্যাদা প্রদান করা আমাদের কর্তব্য। আপনি শ্রীমন্তের সাথে ওর বিবাহ ঠিক করুন। ঠিক আছে রানী, তুমিও যখন চাইছো তবে তাই হোক। কন্যার সুখেই আমাদের সুখ। এরপর নিয়ম রীতি মেনে বিবাহ হয়ে যায় রূপনন্দিনী ও শ্রীমন্তের। বিবাহের পরবর্তীতে ওরা নতুন সংসার শুরু করে। এই রানী কেল্লায় সুখে শান্তিতে কাটাতে থাকে দিনগুলো। রূপ
রূপনন্দিনী তার এক সখী তারাকে নিয়ে আসে সঙ্গে করে। প্রায় 1 বছর পর খুব স্বাভাবিকভাবেই সন্তান সম্ভবা হয়ে ওঠেন রানী রূপনন্দিনী। এরপরেই শুরু হয় আসল সমস্যার। কি সমস্যা আচার্য মশাই? আচার্য দুর্গানন্দ আবারও বলতে শুরু করেন। অন্তঃসত্ত্বা হওয়ার পরবর্তীকালে মহারাজ তার আদরের কন্যাকে নিয়ে যান নিজের প্রাসাদে। এই রানী মহলে থেকে যায় শ্রীমন্ত। দেখাশোনার জন্য সমস্ত রকম ভার রূপনন্দিনী তিনি তার প্রিয় সখী তারাকে দেয়। ছেলেবেলা থেকে একসাথে বেড়ে উঠেছিল রূপনন্দিনী ও তারা। রাজকুমারী রূপনন্দিনী ছিলেন নদীর জলের মতো শান্ত, কঠিন ব্যক্তিত্ব সম্পূর্ণা ময়ূষী। উল্টো দিকে তারা সহজ সরল সমুদ্রের জলের মতো চঞ্চল, অতি সাধারণ ব্যক্তিত্ব সম্পূর্ণ। রূপনন্দিনী পিতৃগৃহে চলে যাওয়ার পর শ্রীমন্তের দেখাশোনার সমস্ত ভার এসে পড়ে তারার উপরে। শ্রীমন্ত ভালো মন্দ সবকিছু দেখভাল করতে থাকে তারা। ভীষণ আন্তরিকভাবে দেখাশোনার সাথে সাথে শ্রীমন্তের কাছে শাস্ত্রের নানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে শুরু করে সে। ক্রমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে শুরু করে। রূপনন্দিনীর অভাব প্রতি রাতে অনুভব করতে শুরু করে শ্রীমন্ত। এদিকে সারাদিন সংসারের সমস্ত রকম কাজে নিজেকে নিযুক্ত রাখলেও সখীর অভাবে একাকিত্ব গ্রাস করতে থাকে তারাকে। এই একাকিত্ব নিঃসঙ্গতা ক্রমে প্রবল আকার ধারণ করতে শুরু করলে এক সময় শ্রীমন্তের সাথে তারার এক অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। নিজের সখীর বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না তারা। শ্রীমন্ত পারে না নিজের স্ত্রীর ভালোবাসার বিশ্বাসের মূল্য দিতে। রাতের আধারে একে অপরের পরিপূরক হয়ে উঠতে থাকে দুটো হৃদয়। আগুন আর ঘিকে পাশাপাশি রাখার মূল্য চোকাতে হয় রূপনন্দিনীকে। মহলের বাকি দাসীদের মাধ্যমে কিছুদিনের মধ্যেই এই খবর গিয়ে পৌঁছায় রানী রূপনন্দিনীর কাছে। রাতের আধারে একদিন কাউকে কিছু না জানিয়ে এই গোপনে রানী মহলে এসে পৌঁছায়। রাতের আধারে শ্রীমন্ত এবং তার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নিজের চোখে দেখে রূপনন্দিনী। রূপনন্দিনীর কক্ষের মধ্যে আচমকা প্রবেশ করতে দেখে একে অপরের থেকে ছিচকে দূরে সরে যায় ওরা। একি রূপ, তুই এই সময় এইখানে? খুব ভুল সময় এসে পড়লাম বল। অবশ্য এই মুহূর্তে না আসলে তোদের এই মুহূর্ত নিজের চোখে দেখতে হতো না আমাকে। তুমি তুমি ভুল ভাবছো রানী। ব্যাস ব্যাস, আর একটা কথা আপনি বলবেন না। আমার ভালোবাসা, আমার ভরসা, বিশ্বাসের এই প্রতিদান দিলেন আপনি। ছি! আর তুই তারা, আরে তুই তো আমার সখী বল। ছেলেবেলা থেকে একসাথে বেড়ে উঠেছি আমরা। যখন যা চেয়েছিস সেই সব কিছু আমি নিজে তোকে দিয়ে দিয়েছি। তুই তুই এই মানুষটাকে তুই একবার চেয়ে দেখতে পারতিস, দিয়ে দিতাম তোকে, দান করে দিতাম, ভিক্ষা দিয়ে দিতাম তোকে। কিন্তু না, তুই তা করিসনি। আমার ভরসা, আমার বিশ্বাসের এইভাবে অবমাননা করলি। তোরা দুজনে একবারও ভাবলি না না আমার মনের কথাটা? কি করে পারলি? কি করে তোমরা আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে? তুই ভুল বুঝছিস রূপ। আমি শ্রীমন্তকে চাই না। আমি চাই না তোর ভালোবাসা কেড়ে নিতে। ও তোরই ছিল আর তোরই থাকবে, বিশ্বাস কর। বিশ্বাস? কাকে? তোকে? তোদেরকে? তোমরা ভুলে যাচ্ছ আমি রাজরানী। রাজরক্ত বইছে আমার শরীরে। তুই ভাবলি কি করে তোর অচ্ছুত করা জিনিস আমি গ্রহণ করব? আমি তোর কাছ থেকে ভিক্ষা নেব? কিন্তু তোমাদের দুজনকে আমি তোমাদের কৃতকর্মের শাস্তি দেবই। না হলে মা মহামায়া আমাকে ক্ষমা করবেন না। এ রাজ্যের রানী হয়ে, একজন নারী হয়ে এহেন কাজের জন্য কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে তোমরা। সেই শাস্তি আমি নিজে হাতে দেব তোমাদের।
কথাটা বলেই নিজের কোমরে ঝুলতে থাকা তলোয়ারটা পার করে রূপনন্দিনী। ভয়ে সিটিয়ে যায় তারা। আমায় আমায় ক্ষমা করে দে রূপ। আমি তোর সখী, তোর তারা। তোর মতো সখী এই সমাজে থাকলে সমগ্র সমাজের অবমাননা করা হবে, নারী জাতির অবমাননা করা হবে। তারা আমি কিছুতেই করতে পারবো না। শাস্তি তোকে পেতেই হবে রে তারা, যাতে ভবিষ্যতে আর কেউ এরকম পাপ কর্ম করার কথা ভাবতেও না পারে। কথাটা বলেই তলোয়ারের এক কোপে মুন্ডু ছেদ করে রূপনন্দিনী। তারার রক্ত ছলকে পড়ে নন্দিনীর মুখে। তারা! পরের দিন শ্রীমন্তকে রাজপ্রাসাদের বাইরে কাঠের গুঁড়িতে বেঁধে চাবুকের আঘাত করতে শুরু করা হয়। চাবুকের আঘাতের পর জীবিত অর্ধমৃত শরীরটাকে বেঁধে এই রানীমহলের পেছনে থাকা ইদারা অর্থাৎ কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়। এইভাবে রূপনন্দিনী শাস্তি দেয় দুই পাপীর। কিন্তু এখানে সবকিছু শেষ হয়ে যায় না। শ্রীমন্ত ছিল গুপ্ত তন্ত্র সাধক। ওর মৃত্যু হলেও ওর অতৃপ্ত আত্মা গ্রাস করে আসে এই মহলকে। ভয়াল ভয়ঙ্কর হয়ে ওঠে শ্রীমন্তের আত্মা ফিরে আসে। কয়েক বছরের মধ্যেই অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে রানী রূপনন্দিনীর। তারপরে একে একে রাজপরিবারের সকলের সদস্যের মৃত্যু ঘটতে শুরু করে। এমন পরিস্থিতিতে রাজগুরু ও কিছু শক্তি সাধকের অক্লান্ত পরিশ্রমে ও তাদের সাধনার মধ্য দিয়ে শ্রীমন্তের অতৃপ্ত আত্মাকে ওই কুয়োর মধ্যে আবদ্ধ করা সম্ভব হয়। কিন্তু কিছুকাল আগে কোনো এক কারণে ওই আত্মা মুক্তি পেয়েছিল ওই কুয়োর মধ্য থেকে। আমার মা মানে মহামায়া দেবীর আশীর্বাদে আমি ওই পিশাচকে এই মহলের মধ্যে আবদ্ধ করে রাখতে সক্ষম হই। তবে বিকেল 5টার পর এই মহলের মধ্যে থাকা মোটেও নিরাপদ নয়, এবং তোমাদের সকলকে বলে রাখছি, মন্দিরের পেছনে কুয়োর কাছে তোমরা কেউ কখনো যাবে না, কেমন? একটানা এইসব কথা বলে এবারে থামেন আচার্য। কিন্তু তখনই সারা আকাশ কালো মেঘে ঢেকে যেতে শুরু করে। বাতাস ভারী হয়ে উঠতে থাকে। দেখি পরিবেশ এই সময় এমন অশান্ত হয়ে উঠেছে কেন? হঠাৎ কি হলো? আরে তিয়াশা কোথায় গেল? এই আলেক, তিয়াশা কোথায়? এ কি সর্বনাশ ডেকে আনলে তোমরা! কিছুতেই তোমরা আমার সাবধান বাণী শুনলে না। মা, মা গো, এই কোন প্রলয়ের আভাস দিচ্ছ তুমি? কথাটা বলেই দুর্গানন্দ ভুবনেশ্বরী দেবীর সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে থাকেন। কি করলাম? উনি এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন? আজব তো। উফ, এসব এখন ছাড় তো। তিয়াশা আলেখ ওরা দুজনে কোথায় সেটা আগে দেখা দরকার আমাদের। এই অচেনা অজানা জায়গায় কোথায় যে যায় না এরা। দেখ, কপত কপতি নিরালায় প্রেম করছে মনে হয়। এটা কি ইয়ার্কি মারার সময় বলে তোর মনে হচ্ছে সাম্য? আচার্য মশাই এমনি এমনি ওইভাবে উঠে গেলেন, দেখতে পাচ্ছিস না? তাছাড়া হঠাৎ করে প্রকৃতির অস্বাভাবিক পরিবর্তন সবটাই কি খুবই স্বাভাবিক, ন্যাচারাল বলে মনে হচ্ছে তোদের? সাম্য চুপ করে যায়। এখানে কথা বলে সময় নষ্ট না করে চল খুঁজি ওদেরকে। আমার আমার আর হাঁটতে ইচ্ছে করছে না। চলো না ওই বেদির ওদিকে গিয়ে বসি। চলো, কিন্তু বলছি কি, এবারে ফিরে গেলে হতো না? অনেকক্ষণ তো হলো ওদের না বলে চলে এলাম। ওরা তো খুঁজবে আমাদের। তোর ছাড়ো তো, পরে যাব। কোন ওই আচার্য মশাইয়ের ঢপের চপের গল্প শোনার থেকে এই সময় একে অপরের সাথে টাইম স্পেন্ড করাটা আমার কাছে বেশি জরুরি। আমি এগোচ্ছি, তোমার আসার হলে এসো। কথাটা বলে বেদির দিকে এগিয়ে যায় তিয়াশা। কিন্তু এ কি, সামনে আবার এমন করে বেড়া দেওয়া কেন? সামান্য বিরক্তি প্রকাশ করে বেড়াটা ঠেলে বেদির উপরে গিয়ে বসে তিয়াশা। বেদির উপরে বসা মাত্রই যেন একটি শীতল বাতাস ছুঁয়ে যায় ওর শরীর জুড়ে।
সামান্য কেঁপে ওঠে তিয়াশা। শরীরের রোমকূপগুলো যেন কেমন খাড়া হয়ে উঠেছে। ভয়ে ভয়ে আলেককে ডাকে তিয়াশা। আলেক, প্লিজ কাম। আলেক এগিয়ে গিয়ে বসে তিয়াশার পাশে। তিয়াশা জড়িয়ে ধরে আলেককে, বলে, এই জায়গাটা কি ভীষণ রকম শীতল দেখো। আশেপাশে রোদে খাঁ খাঁ করছে, অথচ এই গাছতলার বেদিটা কি ঠান্ডা, তাই না গো? সত্যি জায়গাটা কেমন যেন গা ছমছমে ভাব রয়েছে। এই তিয়াশা, বলছি কি, আমরা এবারে উঠি। অনেকক্ষণ তো হলো, তাই না? উঠবে? বেশ, চলো। তিয়াশা, তিয়াশা, আলেক, কোথায় তোরা? আলেক! তিয়াশা! দূর থেকে ভেসে আসে ঐশী, সাম্য এবং বিশালদের গলা। ওই দেখো, বলেছিলাম না ওরা খুঁজবে আমাদের। এই চলো চলো। আলেক একটু এগিয়ে যায়, কিন্তু তিয়াশা ওই বেড়া সরিয়ে বের হতে যাবে, কিন্তু তার আগেই একটা পাথরের টুকরোয় হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় তিয়াশা। পাথরের টুকরোয় হোঁচট লেগে পড়ে পাথরে মাটিতে ঘষা লেগে হাঁটুর উপরের কিছুটা অংশ কেটে গিয়ে সেখান থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। আলেক ছুটে আসে। আরে কি হলো? এ কি, এত রক্ত কেন এখানে? আরে এই দেখো না, এই পাথরের টুকরোটাই পা লেগে হলো। আমাকে ধরো, আমি উঠতে পারছি না। আলেক তিয়াশাকে ধরে ধীরে ধীরে দাঁড় করায় আর বলে, যেতে পারবে? পারবো, চলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে দুজনে। হঠাৎ সব দিক অন্ধকার হয়ে আসে। চারিদিক থেকে ধুলোবালির মিশ্রণ কুণ্ডলীকৃত হয়ে বিশাল এক ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে এগিয়ে আসতে থাকে। সঙ্গে বজ্রপাত আর তুমুল বৃষ্টি শুরু হয়েছে। প্রকৃতি যেন বারংবার কোনো অশনি সংকেত দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তোমরা এই কেল্লা ছেড়ে বেরিয়ে যাও। আমি মূল ফটক বন্ধ করব, শয়তান জেগে উঠবে। তোমরা এক্ষুনি চলে যাও এখান থেকে। ঝড়ের মধ্যে দিয়ে ঐশী, বিশাল, সাম্য ছুটে আসে আচার্যের কাছে। ওদেরকে সঙ্গে নিয়ে দুর্গানন্দ মন্দির থেকে বেরিয়ে ছুটে যায় মূল ফটকের উদ্দেশ্যে। আমরা তো বেরিয়ে এলাম, কিন্তু আলেক, তিয়াশা ওরা কোথায়, কি অবস্থায় আছে ওরা দুজনে, কে জানে। ওই তো, ওরা আসছে। সবাই সামনে ফিরে তাকাতেই দেখে আলেক একা রক্তাক্ত অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে ধোঁয়ার ভেতর থেকে। ওর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন অত্যন্ত হিংস্রতার সাথে ওর শরীরে আঁচড় কেটেছে। আঁচড় লাগা জায়গাগুলো দিয়ে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিচ্ছে আলেককে। সাম্য ছুটে যায় আলেকের কাছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগেই সকলে মিলে ধরে ফেলে ওকে। এ কি, তোর এই অবস্থা কি করলো আলেক? এই আলেক, কথা বল। আলেক জ্ঞান হারানোর আগে শুধুমাত্র ফটকের অন্দরমহলের দিকে ইশারা করে ভাঙা ভাঙা গলায় তিয়াশার কথা বলেই জ্ঞান হারায়। এখানে আর সময় নষ্ট এক মুহূর্ত করলে হবে না। তোমরা সকলে এসো আমার সাথে আমার কুঠিরে। কিন্তু ঠাকুর মশাই, তিয়াশা, ওর কি হবে? আজ পর্যন্ত কোনো নারী এই প্রাসাদে বিকেল 4টের পর পা রাখেনি। যে সকল পুরুষরা থেকেছে তারা প্রত্যেকে মৃত্যুবরণ করেছে, আর আজ তোমার বান্ধবী প্রথম কোনো নারী যে প্রাসাদের ভিতরে রাত্রি যাপন করবে। ঈশ্বর যদি চান তবেই ও বাঁচবে, নচেত। নচেত? নচেত কি আচার্য মশাই, বলুন বলুন। মৃত্যুর হাত থেকে ওকে রক্ষা কেউ করতে পারবে না মা। প্রকৃতি আজ যে ভয়াল খেলায় মেতে উঠেছে, তোমার বান্ধবী নিজের অজান্তে যে অপরাধ করেছে তার ফল ওকে ভোগ করতেই হবে। কোন অপরাধের কথা বলছেন আপনি? তিয়াশা কি করেছে? তোমার বান্ধবী পিশাচকে জাগিয়ে তুলেছে। এখন আর কিছুই করার নেই। এই ফটক এক মুহূর্তে বন্ধ না করলে পিশাচ মৃত্যুর খেলায় আবার মেতে উঠবে, ধ্বংস করবে সবকিছু। কান্নায় ভেঙে পড়ে ঐশী।
সাম্য ওকে সামলানোর চেষ্টা করে। অন্যদিকে আচার্য ফটকটা বন্ধ করে দেয়। ভেতরে আটকে পড়ে রয়ে যায় তিয়াশা। আচার্যের সাথে এরপর সকলে ওনার কুঠিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একটা ঝোপের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে তিয়াশা। মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা করছে তার মধ্যেই। ধীরে ধীরে উঠে বসে তিয়াশা। আলেক, 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 তুমি কোথায়? কোথায় তুমি আলেক? তিয়াশার চোখের সামনে ভেসে ওঠে বেশ কিছু ঘটনার প্রতিচ্ছবি। ঝড় ওঠার কিছু মুহূর্তের মধ্যেই আলেক তিয়াশার হাত ধরে দৌড়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। আর ঠিক তখনই কেউ যেন আলেকের থেকে তিয়াশাকে টেনে হিচড়ে দূরে সরিয়ে নিয়ে আসে। একটা ছায়ামূর্তি টেনে আলেকের থেকে তিয়াশাকে জোর করে সরিয়ে নিয়ে যায়। ধুলোর ঝড়ের মধ্যে পড়ে তিয়াশা কিছুতেই আলেককে খুঁজে পায় না। কেবল ওর কানে আসতে থাকে আলেকের গলার স্বর আর ওর বিকট আর্তনাদ। এরপর আর কিছুই মনে পড়ে না তার। তিয়াশার মাথার ভেতরে তীব্র যন্ত্রণা করতে শুরু করেছে। আশপাশটা ভালো করে দেখতে শুরু করেও চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না তার। আলেক, ঐশী, তোরা কোথায় সবাই? আলেক, আমাকে এখান থেকে কেউ নিয়ে যাও। আমার আমার ভীষণ ভয় লাগছে। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে তিয়াশা। তীব্র ভয় চেপে বসেছে ওর শরীর মন জুড়ে। এসবের মধ্যেই কোথা থেকে মন্ত্রপাঠের শব্দ কানে আসে তিয়াশার। কেউ অনবরত মন্ত্রপাঠ করে চলেছে। সেই ধ্বনি অনুসরণ করে এগিয়ে যায় তিয়াশা। বজ্র বৈরচনয়ে দেহি দেহি এহি এহি গৃহং গুদ্ধ মঙ্গলিং মম সিদ্ধিং দেহি দেহি মম শত্র মারয় মারয় করালিকে হং ফট স্বাহা। সকালে যে বেদির উপরে তিয়াশা আর আলেক বসে বিশ্রাম নিচ্ছিল, এখন সেই স্থানে বসে ভয়াল দর্শন এক পুরুষ মূর্তি। পরনে তেমন কিছু নেই বললেই চলে। কেবল কোমর লজ্জা নিবারণের জন্য সামান্য কাপড়ের টুকরো আর মাথা ভর্তি জটা যা কোমর ছাড়িয়েছে। তার সামনে বিশাল এক অগ্নিকুণ্ড, দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। লোকটির মুখ দেখা যাচ্ছে না, পুরোটাই কেমন যেন ধোঁয়ার আস্তরণে ঢাকা। তিয়াশা ভয়ে ভয়ে বলে, কে কে আপনি? সেই লোকটি এবারে বিকটভাবে হেসে উঠে বলতে থাকে, আমি আমি কে জানতে চাও সুন্দরী? হ্যাঁ। কথাটা বলে মাথা তোলে। তিয়াশা লোকটির মুখের দিকে এক পলক তাকিয়েই ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে দূরে সরে যায়। লোকটির সারা মুখের মাংস যেন খসে খসে পড়ছে। অক্ষিকুটুর বলতে কিছুই নেই, শুধু যেন দুটি আগুনের গোলা ধিক ধিক করে জ্বলছে। মুখের মধ্যে থেকে দাঁতগুলি বাইরে বের হয়ে এসেছে। এ কোনো মানব নয়, যেন নরকের পিশাচ। সেই পিশাচ এবারে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করে, কোথায় পালাচ্ছ সুন্দরী? তোমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। এতকাল এতকাল ওই ধারার মধ্যেই আমি বন্দি ছিলাম। আজ আজ তোমার স্পর্শে, তোমার রক্তের ছোঁয়া পেয়ে আমি আবার আমি আবার জেগে উঠেছি। জেগে উঠেছে শ্রীমন্ত তান্ত্রিকের বিশাল সত্তা।
আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন আমাকে। ছেড়ে ছেড়ে তো তোমাকে দেবই সুন্দরী, কিন্তু তার আগে যে তোমাকে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। হ্যাঁ, কাজ? কি কাজ? পিশাচটা মুহূর্তেই যেন হাওয়ায় মিলিয়ে যায়। তিয়াশা চারপাশ দেখতে থাকলে আচমকা ওকে কেউ জাপটে ধরে পেছন থেকে, হিস হিসে কণ্ঠে বলে, সন্তান, আমার সন্তান চাই। যে সন্তান হবে মানব এবং পিশাচের ঔরসজাত স্বয়ং এক শয়তান, যে সন্তানকে নিয়ন্ত্রণ করে এই বিশ্ব সংসারের অধীশ্বর হব আমি। হ্যাঁ হ্যাঁ, আমি। আর তুমি হবে সেই সন্তানের মাতা। হ্যাঁ, তোমার সর্বনাশ করবেন না আমার। আমার বিয়ের সামনে আমি অন্য কাউকে ভালোবাসি। দয়া করে আমাকে ছেড়ে দিন, রেহাই দিন আমাকে। আমার এত বড় সর্বনাশ করবেন না। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। সেই পিশাচের কানে পৌঁছায় না তিয়াশার এই আকুতি যন্ত্রণা। ছায়ামূর্তিটি ক্রমশ সূক্ষ্ম শরীর ধারণ করে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে নিজের মধ্যেই মিশিয়ে ফেলতে থাকে তিয়াশাকে। ধীরে ধীরে তিয়াশা হারাতে থাকে ওর কুমারিত্ব, ওর সতীত্ব। পরদিন সকালে আচার্যের কুঠিরে জ্ঞান ফিরে আসে আলেখে। সকলের অক্লান্ত পরিশ্রম ও সেবায় একটু একটু করে সুস্থ হয়ে ওঠে আলেক। জ্ঞান ফিরতেই আলেক বলতে শুরু করে, কাল ঝড়ের মধ্যে পড়ে যাই আমি আর তিয়াশা। দুজনে আমরা প্রাণপণে ওখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ কি যেন মনে হচ্ছিল কেউ যেন আমার হাত থেকে তিয়াশার হাতটা ছাড়িয়ে নিল। তিয়াশা বারবার আমার নাম ধরে ডাকছিল। আমি যতবার ওর কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কেউ যেন তার তীক্ষ্ণ নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করতে থাকে আমার শরীরটাকে। কাতরাতে কাতরাতে আমি ওখান থেকে বেরোনোর চেষ্টা করতে থাকি। তারপর আর কিছুই মনে নেই আমার। আমার তিয়াশা কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ, ও ঠিক আছে তো? তাহলে আমি যা ভেবেছিলাম তাই সত্যি হয়েছে। পিশাচ মুক্তি পেয়ে গেছে। বারবার বারণ করা সত্ত্বেও তোমরা এক ভুল করলে। তিয়াশাকে খোঁজার দরকার। জানি না ও আদৌ বেঁচে আছে কিনা। চলো সকলে। সকালে প্রাসাদের মূল ফটক খুলতেই দেখা যায় খানিক দূরেই তিয়াশা ঘুমন্ত অবস্থায় পড়ে রয়েছে। সকলে ছুটে যায় তিয়াশার দিকে। তিয়াশা, তিয়াশা, ওঠ, তুই ঠিক আছিস তিয়াশা? ওঠ ওঠ ওঠ, তিয়াশা, তিয়াশা। এই কি অদ্ভুত কাণ্ড! সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় জীবিত রয়েছে এই মেয়ে। জ্ঞান ফেরে তিয়াশার। আচার্যদেব ওর মাথার উপরে কোনো কিছুর ছায়া দেখে চমকে ওঠেন। মা, রক্ষা করো মা, সবাইকে রক্ষা করো। আসন্ন বিপদের হাত থেকে সকলকে রক্ষা করো। তিয়াশাকে পূর্বদিনের রাতের ঘটনা জিজ্ঞেস করলে কোনো কিছুই বলতে পারে না ও। সেই দিন ওখান থেকে বেরিয়ে সোজা কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয় সকলে। তিয়াশা কি সত্যি ভাগ্যবতী মা, নাকি কোনো অশুভ শক্তির অধিকারিণী হয়ে উঠেছে ও? কেন ওর মধ্যে আমি কালের করাল ছায়া দেখতে পাচ্ছি? বা কি ঘটতে চলেছে? কোনো অতিপ্রাকৃতিক ঘটনার সাক্ষী হয়েছে তিয়াশা? কি ঘটতে চলেছে ভবিষ্যতে? বলো মা, বলো আমায়। কাতর কণ্ঠে দেবী ভুবনেশ্বরীর পাথরের মূর্তির সামনে প্রার্থনা করতে থাকেন আচার্য মশাই। নীরব দর্শকের মতোই মূর্তি সব দেখতে থাকে। পুরুলিয়ার থেকে ফেরার কয়েক সপ্তাহ পরেই আলেখ ও তিয়াশার বিয়ে ছিল। সঠিক দিনক্ষণ দেখেই ওদের বিবাহ সম্পন্ন হয়। তারপর কেটে গেছে 5টা মাস। তিয়াশার আচার আচরণে
আকাশ পাতাল পার্থক্য এসে গেছে এই কয়েকটা মাসেই। হাসি খুশি প্রাণবন্ত মেয়েটা যেন সবসময় একটা ঘোরের মধ্যে রয়েছে, একেবারে চুপচাপ, যেন কোনো অন্য জগতের বাসিন্দাও আজ। বিবাহের 1 মাসের মধ্যে তিয়াশা কনসিভ করে। প্রথম দিকে আলেখের কাছে বিষয়টা খুব একটা পরিষ্কার ছিল না, কারণ বিয়ের আগে থেকে ওদের মধ্যে সম্পর্ক গড়ে উঠলেও কোনোদিন ওরা একে অপরের অধিক কাছাকাছি আসেনি। কোনো প্রকার শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি ওদের মধ্যে। বিয়ের পরে তিয়াশার মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করেছিল আলেখ। ফুলশয্যাতেও তেমন গভীর কোনো শারীরিক বন্ধনে আবদ্ধ হয়নি তারা। তাহলে এত তাড়াতাড়ি কিভাবে একটা মেয়ে সন্তান সম্ভবা হতে পারে, সেই নিয়ে ওর মনের মধ্যেও ছিল নানান প্রশ্ন। কিন্তু সেই সব প্রশ্ন, মনের মধ্যে চলতে থাকা জটিলতা, দ্বন্দ্বকে সেইভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়নিও। কয়েকদিনের মধ্যেই সবটা স্বাভাবিকভাবেই হাসি মুখে মেনে নিয়েছিল আলেখ, কারণ ও ওর তিয়াশাকে নিজের থেকেও বেশি বিশ্বাস এবং ভরসা করে। তিয়াশার ব্যবহার দিন দিন রুক্ষ হয়ে উঠছে, সবসময় অন্যমনস্ক থাকছে। ওর চেহারায় আগের উজ্জ্বলতাও আর নেই বললেই চলে। গর্ভাবস্থার সকল প্রকার লক্ষণ একটু অধিক মাত্রায় ফুটে উঠেছে এরই মধ্যেই। ওর এখনকার দৈহিক গঠন দেখলে মনে হয় যেন 8 কিংবা 9 মাসের গর্ভবতীও। সবচেয়ে অস্বাভাবিক বিষয় হলো তার মধ্যে সারা শরীরের রক্ত যেন কেউ শুষে নিচ্ছে প্রতিদিন। চোখে মুখে কালি পড়ে গেছে। এর মধ্যেই একদিন আলেখ অফিস থেকে সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এই তিয়াশা, তুমি রেডি তো? আমাদের এখনই যেতে হবে কিন্তু মিস গুপ্তার কাছে চেক আপে। তিয়াশা যেন কিছু শুনতে পায় না। সে তাকিয়ে থাকে বাইরের দূর আকাশে। আলেখ বেশ কয়েকবার ডেকে অবশেষে একটু জোরেই ধমকে ওঠে। তিয়াশা, কতবার বলবো বলো তো এক কথা? কি হয়েছেটা কি তোমার? এমন অদ্ভুত বিহেভ করছো কেন তুমি? কেন, কি করেছি আমি? এমনভাবে কথাটা বলে যেন আলেখের ডাক এতক্ষণ ওর কানে পৌঁছয়নি। সিরিয়াসলি তিয়াশা, এতবার ধরে আমি ডাকছি তোমাকে, ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছি, আর তুমি এখন আমাকে বলছো তুমি কি করেছো? সত্যি কিছু বলার নেই আমার, বুঝলে? সত্যি কিছু বলার নেই। ডক্টর গুপ্তার কাছে যাওয়ার ছিল আমাদের। যাবে তো চলো, না হলে বলে দাও আমাকে, আমার অন্য কাজ আছে। বিরক্তির সাথে কথাটা বলে আলেখ। সবকিছু বড্ড অসহ্যকর হয়ে উঠেছে ওর কাছে। নিজের চেনা মানুষটাকে এভাবে বদলে যেতে দেখতে পারছে না আলেখ। তিয়াশা মাথা নিচু করে কাঁদতে থাকে। এইভাবে কেটে যায় আরও 2 দিন। পিশাচের মায়া জালে আবদ্ধ হবে এই সংসার। পাপের কালো ছায়া গ্রাস করতে চলেছে সব কিছু। তুই যা দুর্গানন্দ, গিয়ে বাঁচা ওদের। গাঢ় অন্ধকারের মধ্যে একটা বাচ্চা মেয়ে কথাগুলো বলতে বলতে ধীরে ধীরে একটা আলোর বলয়ের মধ্যে মিলিয়ে যেতে থাকে। ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসে নাচার্যদেব। সারা শরীর ঘামে ভিজে গেছে। কি দেখলাম আমি? কে ছিল এই মেয়েটি? আর কি সব বলে গেল? আমার পিশাচের মায়া মানে? দুর্গানন্দ ছুটে যান দেবীর মন্দিরে। হাত জড়ো করে মায়ের পায়ের কাছে বসে বলতে থাকে, মা, এ কিসের ইঙ্গিত দিবি তুই? কি চাস তুই? বলে দে মা, বলে দে। তোর এই অবুঝ ছেলেকে বুঝিয়ে দে মা। চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকেন উনি। হঠাৎ করেই ওনার চোখের সামনে ভেসে ওঠে তিয়াশার মুখ। চোখ চেয়ে বলে, তিয়াশা। একদিন বিকেলের দিকে তিয়াশা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ ওর কানের কাছে ফিসফিসে গলায় কারোর ডাক শুনতে পায় ও। একটা ঠান্ডা স্রোত বয়ে যায় ওর শির দাঁড়াবে। আসছে, সে আসছে। তোমাকেও আসতে হবে আমার কাছে। কথাটা শেষ করে
বিকট হাসির শব্দ পায় তিয়াশা। তখনই ছুটে ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় তিয়াশা। আলেক এখন শহরে নেই, অফিসের কাজে 2-3 দিনের জন্য বাইরে গেছে। ঐশীকে কল করে তিয়াশা। কয়েকবার রিং হতেই ফোনটা রিসিভ করে ঐশী। ঐশী, ঐশী, তুই তাড়াতাড়ি এই মুহূর্তে আমার বাড়িতে চলে আয় প্লিজ, আমার খুব ভয় লাগছে। কেন, কি হয়েছে? তুই আয় না, তারপর সব বলছি, তাড়াতাড়ি আয়। ঐশী ঘণ্টাখানেকের মধ্যে এসে পৌঁছয় তিয়াশার বাড়িতে। কি হয়েছে এবার বলতো? আর তোর এই কি অবস্থা হয়েছে এর মধ্যে? এমন কেন দেখাচ্ছে? তুই তুই খাওয়া দাওয়া করছিস না? ওইসব বাদ দে, আমি যা বলছি ঠান্ডা মাথায় সবটা শুনবি কেমন? জানি হয়তো বিশ্বাস করবি না, তাও বলছি, কারণ এই কথা আমি আর নিজের মধ্যে চেপে রাখতে পারছি না। এই এই তিয়া, কি কি হয়েছে রে? আমাকে বল, আমি বিশ্বাস করব, সব বিশ্বাস করব। তুই তুই বল না কি হয়েছে? সিরিয়াস কিছু? আলেক কিছু বলেছে তোকে? বল, কাঁদছিস কেন? ওই ওই তিয়া, বল বল। তোর আমাদের রানী মহলে যাওয়ার কথাটা মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? ওই ঘটনা কি ভোলার মতো? ওই রানী মহল আমার গোটা জীবনটাকে এলোমেলো করে দিয়েছে ঐশী। মানে কি বলতে চাইছিস? পরিষ্কার করে বল তো। হ্যাঁ, ঠিকই বলছি। সেদিন রাতে আমার সাথে ওই রানী মহলে যা যা ঘটেছে সব বলছি তোকে। সেই রাতের সব ঘটনা খুলে বলে তিয়াশা ঐশীকে। আমার গর্ভে যে বড় হচ্ছে সে আমার আর আলেকের সন্তান নয় ঐশী। এই সন্তান পিশাচের ঔরসজাত শয়তান। এই সন্তান জন্ম নিলে এই গোটা বিশ্ব সংসারে ধ্বংসের খেলায় মেতে উঠবে এই সন্তান আর ওই পিশাচ দুজনে। তুই আমাকে বাঁচা ঐশী, আমাকে বাঁচা ঐশী, আমাকে বাঁচা। ঐশী পাথরের মতো বসে রয়েছে। এইসব ঘটনা এতটাই অপ্রীতিকর, আশ্চর্যজনক, যার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তুই কথাটা আলেখকে বলেছিস? না, এইসব জানতে পারলে আলেক আমাকে ভুল বুঝবে, আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে ঐশী। আর আলেক এই সন্তানকেও শেষ করে দেবে। আমি চাই এই সন্তান বাঁচুক, তবে আর 5টা সাধারণ শিশুর মতো, কোনো শয়তান রূপে নয়। যতই হোক এই সন্তান তো আমার মধ্যে বেড়ে উঠছে, কি করে তার মৃত্যু কামনা করি আমি? এই সব কিছু দিনে দিনে করে করে শেষ করে দিচ্ছে আমাকে ভিতর থেকে। এখন তাহলে উপায় একটাই, সেই আচার্য মশাই। উনি চাইলে যদি কিছু করতে পারেন, আজ এই মুহূর্তেই তুই চল আমার সঙ্গে ওনার কাছে। গাড়ি নিয়ে এসেছি আমি, এখন বের হলে ঘন্টা 5 মধ্যেই পৌঁছে যাব। তুই আসবি আমার সঙ্গে? যাবি? হ্যাঁ, যাব। আমি শুধু সবকিছু আগের মতো করতে চাই, বাঁচতে চাই, আর এই সন্তানকেও বাঁচাতে চাই আমি। সেই রাতেই তারা বেরিয়ে পড়ে রানী মহলের উদ্দেশ্যে। রাত 2টো তিয়াশা আর ঐশী এসে পৌঁছায় আচার্য মশাইয়ের কুঠিরে। আচার্য মশাই, আচার্য মশাই, দয়া করে দরজাটা খুলুন, খুব বিপদে পড়ে ছুটে এসেছি আপনার কাছে। আচার্য মশাই। কুঠিরের দরজায় বার কয়েক ধাক্কা দিতে থাকে ওরা দুজনে। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে বেরিয়ে আসেন আচার্যদেব। তিয়াশাকে দেখে চমকে ওঠেন উনি। কি তুমি এখানে? রক্ষা করুন আপনি আমাদের আচার্য মশাই, দয়া করে বাঁচান, বাঁচান আমার সন্তানকে। মা, তোমরা ঘরে এসো, শান্ত হয়ে সব কথা বলো আমাকে। এই আধারে বাইরে দাঁড়িয়ে সব কথা বলা নিরাপদ নয় তোমাদের জন্য। ভিতরে এসো। এরপর তিয়াশা ওর জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক এক করে বলতে থাকেন আচার্য দুর্গানন্দকে। কি বলছো মা? যে শ্রীমন্ত কয়েকশো বছর আগে মারা গেছে, তার সন্তান কিভাবে তোমার গর্ভে আসতে পারে? কেউ কি সম্ভব? একজন মৃত মানুষ কিভাবে তোমার সন্তানের বাবা হতে পারে? আমি সেদিনই তোমার উপরে অশুভ শক্তির ছায়া প্রত্যক্ষ করেছিলাম ঠিকই, কিন্তু তা যে একটা ভয়াল রূপ ধারণ করতে পারে তা আমি কল্পনা করতে পারিনি। এই যে আমার কল্পনাতীত। আমি সত্যি বলছি আচার্য মশাই, এই সন্তান কোনো মানব ঔরসজাত নয়। শ্রীমন্ত রূপী পিশাচের ঔরসজাত সন্তানকে নিজ গর্ভে ধারণ করেছি আমি। কিন্তু
কিন্তু আমি চাই এই সন্তান জন্ম নিক আর 5টা শিশুর মতোই মানব রূপে, যে সন্তান এই পৃথিবীর জন্য অশুভ শক্তির আধার নয়, শুভ শক্তির বাহক হবে। এই যে হয় না মা, এই সন্তানের বলি তোমাকে দিতেই হবে। বৃহত্তর মঙ্গল সাধনের জন্য তোমাকে এই ক্ষুদ্র স্বার্থ ত্যাগ যে করতেই হবে, তাতেই সবার মঙ্গল। ওই সন্তান পিশাচের উড়োজাত, সে কিভাবে শুভ শক্তির বাহক হবে মা? আমি বুঝতে পারছি তুমি মা নিজ শরীরে সে সন্তানকে বড় করে তুলেছ। তোমার পক্ষে তাকে ত্যাগ করা খুব কষ্টের, কিন্তু মানব কল্যাণে সকলের রক্ষার্থে এই কাজ যে তোমাকে করতেই হবে। এছাড়া আমি আর অন্য কোনো পথ দেখতে পাচ্ছি না। মা হয়ে নিজের সন্তানের মৃত্যুর কারণ হতে পারবো না আমি বাবা, কখনো নয়। এতটা কঠিন নই আমি, হতেও পারবো না। কথাটা বলেই কাঁদতে কাঁদতে কুঠির ছেড়ে ছুটে বেরিয়ে যায় তিয়াশা। আচার্য মশাই, কি হবে এবারে? তিয়াশা যে কিছুতেই রাজি হচ্ছে না ওই সন্তানকে বিনাশ করতে। এখন কি করণীয় আমাদের? আমি বুঝতে পারছি ওই সন্তান জন্ম নিলে তিয়াশা যে নিজেই শেষ হয়ে যাবে। আমার বন্ধুর প্রাণ আপনি রক্ষা করুন আচার্য মশাই, আপনি রক্ষা করুন। আমিও যে আর কোনো পথ দেখতে পাচ্ছি না মা। জানি না কি মহাপ্রলয় ঘনিয়ে আসছে পৃথিবীর বুকে। এই সংকট থেকে শুধুমাত্র আমাদের রক্ষা করতে পারে ভরসা রাখো মায়ের উপর। ঐশী এরপর সেখান থেকে চলে যায়, কিন্তু সারাটা দিন আচার্য মশাই তিয়াশার অনাগত সন্তান এবং তিয়াশার কথাই ভাবতে থাকে ঐশী। পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলা শয়তানের বিধ্বংসী লীলার কথা শত ভেবেও কোনো কিছুর কিনারা উনি বার করতে পারছেন না। কি করে কি উপায়ে পিশাচকে ঠেকানো যেতে পারে, আর এই অনাগত সন্তানের আগমনী বা কি উপায়ে রোধ করা যেতে পারে? সন্ধ্যায় মন্দিরের পূজা সেরে দেবী ভুবনেশ্বরীর কাছেই প্রার্থনা জানাতে থাকেন আচার্য দুর্গানন্দ। ততক্ষণে দেবীকে শয়ন দেওয়ার সময় আসন্ন। মন্দিরের বাইরের সকল প্রদীপ উনি নিভিয়ে দিয়েছেন, কেবলমাত্র গর্ভগৃহে একটি দীপমালা জ্বলছে ধিক ধিক করে। মা, তুমি সেদিন আমাকে স্বপ্ন দিয়েছ তিয়াশাকে বাঁচানো, এই বিশ্ব সংসারকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিলে, কিন্তু কি উপায়ে আমি সেই দায়িত্ব পূরণ করব তা তুমি বলে দাও মা। পথ দেখাও তোমার এই সন্তানকে। ওই পিশাচকে শত চেষ্টা করে কেবল তোমার আশীর্বাদে ওই ইদারায় আবদ্ধ করতে সক্ষম হয়েছিলাম আমি, কিন্তু এখন সেই বন্ধন থেকেও যে সে মুক্ত মা। পিশাচকে প্রতিরোধ করার পথ দেখাও মা, পথ দেখাও তোমার এই ছেলেকে। সবকিছু শেষ হতে দিও না মা। দেবীর পায়ের কাছে মাথা নত করে কান্নায় ভেঙে পড়েন আচার্য দুর্গানন্দ। হঠাৎ ওনার কানে আসতে থাকে নূপুরের রুমঝুম ধ্বনি। কেউ যেন বাইরে থেকে গর্ভগৃহে ঢুকে আসছে। ধ্বনিটা ক্রমশই ওনার কাছে এগিয়ে আসছে। মাথা তুলে তাকালেন আচার্যদেব। দেখলেন একটা 10 বছরের বাচ্চা মেয়ে হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রদীপের আলোয় জ্বলজ্বল করছে বাচ্চাটির মুখ। কপালে সিঁদুরের বড় গোল টিপ, চুলটা খোলা, পরনে সাদা লালের মিশ্রণের একটি শাড়ি। হাসি মুখে তাকিয়ে রয়েছে বাচ্চাটি ওনার মুখের দিকে। কে তুমি? এই স্থানে এত রাতে কি করছো তুমি? আমি গৌরী গো, গৌরী। তা বাবু, তুমি অমন করে বাচ্চা ছেলের মতো কাঁদছিলে কেন? শুনি, কি হয়েছে তোমার? সব কিছু শেষ হতে চলেছে, তাই মায়ের কাছে প্রার্থনা করছিলাম মা যাতে আমাকে সব কিছু থেকে রক্ষা করার পথ দেখিয়ে দেয়। শেষের থেকেই সব কিছু শুরু হয়েছে। দেখো না, যেমন এই প্রদীপের আগুন সব কিছুকে কেমন এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, পাপের বিনাশ ঘটাতে পারে, তেমনি আবার এই অগ্নি তো পারে প্রাণের সঞ্চার ঘটাতে, আন্ধার জীবনকে আলোকিত করে তুলতে। অগ্নি যে শুভ শক্তির বাহক গো। মৃত্যুর পর
মানব দেহকে শুদ্ধতা প্রদান করে এই অগ্নি, জীব জীবনের মঙ্গল সাধন করে। যা কিছু অন্তিম তাই হয়ে ওঠে প্রারম্ভের ইঙ্গিত। কথাটা বলেই খিলখিল করে হেসে ওঠে সেই মেয়েটা। এটুকু বলেই আবারও সে ফেরার পথ ধরে এগিয়ে যেতে থাকে দরজার দিকে। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও, বলছি কি বলে গেলে তুমি? আরেকবার বলে যাও। আচার্য পেছন থেকে ডাকতে থাকলেও সেই মেয়ে আর কোনো কথাই শোনে না। সে মিলিয়ে যায়। আবারও জ্বলে ওঠে নিভে যাওয়া প্রদীপের শিখা। আলোয় ঝলমলিয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। কি বললো গৌরী? আগুনই পারে অন্তিম থেকে প্রারম্ভের সূচনা ঘটাতে? মানে? আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন দুর্গানন্দ। ঠিকই তো বলেছে মেয়েটি। আগুন, হ্যাঁ, আগুনই শেষ হবে এই পিশাচ। তবেই মুক্তি পাবে এই বিশ্ব পাপের হাত থেকে। আমি পথ পেয়ে গেছি, মা পথ দেখিয়েছে আমাকে। এই লক্ষ্য পূরণের পথে তোর ব্যাটার যদি মৃত্যু আসে, তাও তোর এই ব্যাটা নিজের দায়িত্ব কর্তব্য পালন করবেই মা। জয় মা, জয় মা ভুবনেশ্বরীর জয়। তিয়াশা ফিরে আসে কলকাতায়। তার ঠিক দিন চারেক পরে একদিন সন্ধ্যায় নিজের মধ্যে তীব্র এক আকর্ষণ অনুভব করে তিয়াশা। এই আকর্ষণ ওই রানী মহলের প্রতি। এই আকর্ষণ অনাগত সন্তানের পিতা শ্রীমন্তের প্রতি। সেই দিন সন্ধ্যায় একটা গাড়ি বুক করে তিয়াশা রওনা দেয় রানী মহলের উদ্দেশ্যে। মাতৃ আদেশ পাওয়ার কিছুদিনের মধ্যেই আচার্য দুর্গানন্দ গোটা মহলকে ঘিরে ফেলেছেন বিভিন্ন দাহ্য পদার্থের আস্তরণের দ্বারা। একটু একটু করে কাঠ এবং নানান দাহ্য পদার্থ জোগাড় করেছেন তিনি। আজ রাত পোহালেই মাতৃপক্ষের সূচনা মহালয়া। আর পুণ্য তিথিতে প্রতি বছর গ্রামবাসীরা সকলে মিলে ধুমধাম করে রাজরাজেশ্বরী ভুবনেশ্বরীর পুজোর আয়োজন করে। কিন্তু এই বছর সবকিছুই যেন অন্যরকম। আচার্য মহলের মধ্যে কাউকেই প্রবেশের অনুমতি দেননি। আর আজ দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে দুর্গানন্দ বলতে থাকে, আজকে বলি মহলই আগুনে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে না মা, তার সাথে সাথে যে এই মন্দিরও ধ্বংস হয়ে যাবে। তুই তো বিশ্বজননী রে মা, রক্ষা করিস মা তোর এই মন্দিরকে। কেন তো তোকেই নিজের মা বলে জেনে এসেছি, এই মন্দিরকেই নিজের আশ্রয় বলে মেনেছি চিরকাল। জীবনের শেষ দিনটুকু শুধু তোর সেবা করেই কাটাতে চেয়েছি মা। কিন্তু আজ এই বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য এই মন্দিরকে কিনা ধ্বংস করতে হবে, তাও আমাকে। আমার হাত দিয়ে এত বড় পাপ করাস না মা, দয়া করে তোর এই সন্তানকে মারে। বৃদ্ধ আচার্য দেব শিশুর মতোই কেঁদে উঠলেন জগৎ জননীর সামনে। তার চোখ দিয়ে অবিরাম অশ্রুধারা গড়িয়ে পড়তে থাকে। চোখ মুছে কঠিন স্বরে আচার্য দুর্গানন্দ বললেন, ধ্বংসলীলায় যদি আমার মৃত্যু ঘটে তাও সই, কিন্তু এই মন্দিরের যেন কোনো ক্ষতি না হয় এতটুকু তুই দেখিস মা। এই গ্রামবাসীদের ভালো মন্দ সব কাজে তোর সাথে জড়িয়ে। আর মনে রাখিস, তোর বেটা তোকে ছেড়ে বাঁচতে পারবে না বাঁচতে। আর এক মুহূর্ত সেই স্থানে দাঁড়িয়ে না থেকে দুর্গানন্দ বেরিয়ে যান গর্ভগৃহ ছেড়ে। রাত 10:30। তিয়াশা এসে পৌঁছয় রানী মহলের সামনে। কালো নিকষ অন্ধকারে ঢেকে রয়েছে পুরো জায়গাটা। আধারের মধ্যে দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে রানী মহল। এই সেই প্রাসাদ যেখানে একদিন তিয়াশা
সকলের সাথে এসেছিল আনন্দ করতে, আর আজ সেই প্রাসাদই কেড়ে নিয়েছে ওর জীবনের সমস্ত আনন্দ, সমস্ত সুখ, সবকিছু। কিন্তু আজ আবারও ওকে ফিরে আসতে হয়েছে সেই একই স্থানে, তবে আজ সম্পূর্ণ একা। মনের মধ্যে ভয়টা আর কাজ করছে না, বরং একটা তীব্র আকুলতার সৃষ্টি হয়েছে ওর মধ্যে। কেন তা তিয়াশা জানে না, কিন্তু এই আকুলতা তাকে টেনে এনেছে কলকাতা ছাড়িয়ে এত দূরে। এই আকুলতা, এই উচাটন, এসব কার জন্য, কিসের জন্য? আর কিছু ভাবতে পারে না তিয়াশা। প্রাসাদের অন্দরমহলের দিকে পা বাড়ায় সে। মহলের ভেতরে ঢুকতে ঢুকতেই কোমরের দিকে এক অসহ্য যন্ত্রণা অনুভব করতে শুরু করে। তীব্র অসহনীয় এক বেদনায় নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। এখন এমন অসহ্য যন্ত্রণা শুরু হচ্ছে কেন আমার? এখনই তো লেবার পেন শুরু হওয়ার কথা নয়, তবে এমনটা কেন হচ্ছে? কিন্তু এই এই সন্তান তো আর 5টা সাধারণ শিশুর মতোই নয়। এই সন্তান যে পিশাচের ঔরসজাত। তবে কি এখনই সে আসছে? প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। তিয়াশা মেঝেতে লুটিয়ে পড়ে। অন্যদিকে আচার্য দুর্গানন্দ প্রাসাদের বাইরে থাকা দাহ্য পদার্থের স্তূপে অগ্নিসংযোগ করেছেন। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রবল বেগে ঝড় উঠেছে। প্রকৃতি যেন তার তাণ্ডব লীলা শুরু করেছে। ঘন ঘন বজ্রপাতের গগন বিদারী শব্দে কেঁপে উঠেছে চরাচর। আচার্য দুর্গানন্দ প্রাসাদ থেকে বেরিয়ে এসে মূল ফটকের দুয়ার বন্ধ করে ফিরে আসতে যাবেন, সেই সময় শিশুর গগনভেদী আর্তনাদ শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়েন উনি। মহলের ভেতর থেকে ভেসে আসছে শিশুর কান্নার শব্দ। শব্দটা এতটাই তীব্র যে আকাশ বাতাস যেন কেঁপে উঠছে সেই শব্দে। কি মহলের ভিতরে কি কেউ আটকে পড়েছে? শিশু কান্না তো ওদিক থেকেই ভেসে আসছে। হা ঈশ্বর, কি পাপ করতে চাচ্ছিলে তুমি আমার হাত দিয়ে? কোনো নিরপরাধ মানুষ আমার ভুলের জন্য মৃত্যুর পথে পতিত হবে না। না না, এ কখনোই হতে পারে না। আমি বাঁচাবো শিশুটিকে। হ্যাঁ, আমি বাঁচাবো। আমাকে মহলের অভ্যন্তরে প্রবেশ করতে হবে এই মুহূর্তে। হাতে বিশেষ সময় নেই আমার কাছে। যে কাজ এত বছরে কোনোদিন আচার্য দুর্গানন্দ করেননি, সেই কাজ উনি আজ করলেন। রানীমহলের বন্ধ দুয়ার আবারও উন্মুক্ত করলেন উনি। কিন্তু ততক্ষণে মহলের অনেকাংশেই আগুন ছড়িয়ে পড়েছে। দাউ দাউ করে জ্বলছে চারদিক। নিজেকে কোনোভাবে বাঁচিয়ে মহলের ভেতরে প্রবেশ করেন আচার্য দুর্গানন্দ। ধোঁয়া ধুলোয় ছেয়ে গেছে চারদিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। কেবল ভেসে আসছে সেই শিশুর কান্নার শব্দ। সেই শব্দকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকেন আচার্য। কিছুটা এগিয়ে যেতে মেঝের ওপরে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন ধোঁয়ার মধ্যে। মহিলার মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। তাছাড়া ঘরে অগ্নির প্রবেশ ঘটেছে। মহিলাটির পরনের বস্ত্র অনেকখানি আগুনে পুড়ে গেছে। শরীরের নানান অংশে ঝলসে যাওয়া চিহ্ন সুস্পষ্ট। তার পাশেই পড়ে রয়েছে এক সদ্যজাত শিশু, যার মায়ের নারীর বন্ধন এখনো পর্যন্ত বর্তমান। আচার্য সেই শিশুকে আগুনের হাত থেকে রক্ষা করার জন্য নিজের হাতেই শিশুটির নারী ছিন্ন করে শিশুটিকে কোলে তুলে নিয়ে ছুটে বেরিয়ে আসেন কক্ষ থেকে। কিন্তু অগ্নির লেলিহান শিখা তখন গোটা মহলকে গ্রাস করে নিয়েছে। আচার্য দেখছেন ওনার চোখের সামনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে চারদিক। আর তখনই সেই বিকট অট্টহাসির শব্দ কানে আসে আচার্য দুর্গানন্দের। যে সর্বনাশকে আটকাতে এত কিছু, এত প্রচেষ্টা, সেই সর্বনাশ কি তবে নিজের হাতেই ঘটিয়ে বসলে আচার্য দুর্গানন্দ? নিজের হাতে কিনা শয়তানকে এই পৃথিবীতে আনলে?
এবার এবার এই বিশ্ব চরাচর কে রক্ষা করবে? তোমার মা নাকি তুমি? শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায় আচার্যের। সত্যি কি তবে এই পৃথিবীকে রক্ষা করতে পারবেন না আচার্য দুর্গানন্দ? নিজেরই হাতে এই গৌণ অমঙ্গলের সূচনা করলেন উনি, কিন্তু এই সন্তানকে কোলে তুলে নেওয়ার পর থেকে এই শিশুর প্রতি যে এক তীব্র আকর্ষণ অনুভব করছেন আচার্যদেব। কি করে এই আগুনে সদ্যজাত শিশুটিকে ফেলে দেবেন উনি? না, তা তিনি পারবেন না। নিজের হাতে এতটুকু একটা প্রাণকে শেষ করে দিতে পারবেন না তিনি। দুর্গানন্দ ছুটে যান ওনার শেষ আশ্রয়ের কাছে, মা ভুবনেশ্বরীর মন্দিরে। মন্দির চত্বরে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। গর্ভগৃহের অভ্যন্তরে তখন অবধি আগুন গ্রাস করতে পারেনি। শিশুটিকে নিয়ে দেবীর চরণতলে বসে পড়েন আচার্য দুর্গানন্দ। আমি পারিনি মা, পারিনি সর্বনাশ রোধ করতে, পিশাচকে আটকাতে পারিনি, নিয়তির বিধান খণ্ডন করতে পারিনি মা আমি। কিন্তু মা এই নিরপরাধ অভূত শিশুটাকে কিভাবে মৃত্যুর মুখে ফেলে চলে আসতাম আমি? ওর তো কোনো দোষ নেই। নিয়তি ওর ভাগ্য ওকে বাধ্য করেছে শয়তান রূপে জন্ম নিতে। ক্রমে পিশাচের অধীনস্থ হয়ে ভবিষ্যতের এই শিশুর মানব জাতির চরম অমঙ্গলের কারণ হবে, অনিষ্ট করবে সকলের। এ আমি জানি মা, কিন্তু মা আমি যে নিরুপায়, এত বড় পাপ আমি কি করে করব? একটা প্রাণকে কিভাবে ওই অগ্নিতে সমাধিস্থ করব আমি? তাই আজ আমি নিজেকে আর এই শিশুকে তোর পায়ে নিবেদন করলাম। রক্ষা করার হলে তুই রক্ষা করবি, আর যদি সব কিছু শেষ করতে চাস তাও তুই করবি। নিজেকে সঁপে দিলাম তোর চরণে মা। সদ্যজাত শিশুটিকে কোলে তুলে আঁকড়ে ধরে বসেন আচার্য দুর্গানন্দ। গর্ভগৃহ ধোঁয়ায় ছেয়ে গেছে ততক্ষণে। কালো ধোঁয়া গ্রাস করেছে সবকিছু। নিঃশ্বাস নিতে পারছেন না আচার্যদেব। তীব্র কাশি শুরু হয়েছে ওনার। উদ্যতিনা করদ্যতি মেন্দু কিরীটাং তুঙ্গ কুঞ্চাং নয়ন্যত্রং সংযুক্তাং স্মেরম মুক্তিয়াং বরদুঃখং স্বপাভীতিকারাং ভবেযোৎপনে শবিবাং। তাও দেবী ভুবনেশ্বরীর বীজ মন্ত্র আওড়াতে থাকেন উনি। বৃদ্ধ আচার্য ধীরে ধীরে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। একসময় মাটিতে লুটিয়ে পড়েন আচার্য। সংজ্ঞা হারানোর ঠিক পূর্ব মুহূর্তে ওনার কানে ভেসে আসে নূপুরের রিনঝিন ধ্বনি। গর্ভগৃহের অন্দরে কেউ যেন এগিয়ে আসছে। বাতাসে শঙ্খধ্বনি উলুধ্বনি বেজে উঠছে বারে বারে। অন্ধকার কক্ষ যেন ধীরে ধীরে আলোয় ছেয়ে যাচ্ছে। আধবুঝা ঝাপসা চোখে এইসবই দেখতে থাকেন দুর্গানন্দ। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। এক নারী মূর্তি এগিয়ে আসছে আচার্যের দিকে। নারী মূর্তিটি শিশুটিকে নিজের কোলে তুলে নেয়। তারপর ধীর পায়ে এগিয়ে চলে দেবী মূর্তির দিকে।
তীব্র আলোর ঝলক ছড়িয়ে পড়ে চারদিকে। সংজ্ঞাহীন অবস্থায় পরের দিন গ্রামবাসীরা আচার্য দুর্গানন্দকে পায় ভুবনেশ্বরীর চরণতলে। সম্পূর্ণ সুস্থ অবস্থায় মহালয়া উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসে এই মন্দিরে। আজও তার অন্যথা হয়নি। জ্ঞান ফেরার পর আচার্য দুর্গানন্দর মনে পড়ে আগের দিন রাতের সমস্ত ঘটনা। বাচ্চাটিকে খুঁজতে থাকেন উনি। নিজের আশেপাশে না পেয়ে ছুটে যান দেবীর কাছে। দেবী মূর্তির পায়ের কাছে একটি বিশাল আকারের ঝুড়ি বসানো রয়েছে। ঝুড়িটি পদ্ম আর শিউলিতে ভরে উঠেছে। এত শিউলি আর পদ্ম কে আনলো এখানে? ঝুড়িটি তুলতে গিয়ে ভার অনুভব করেন আচার্য। কি মনে হতেই ঝুড়িটিকে নামিয়ে একটু ফুলগুলো সরাতেই একটা সদ্যজাত শিশুকে পান আচার্য দুর্গানন্দ। বাচ্চাটিকে কোলে তুলে নেন উনি। দেবী ভুবনেশ্বরীর মূর্তির দিকে তাকিয়ে দুর্গানন্দ বলতে থাকেন, সবকিছু আবার রক্ষা করলে তুমি মা। নিজের নিরপরাধ সন্তানের কোনো অনিষ্ট হতে তুমি দাওনি। যে শিশুকে বিশ্বজননী স্বয়ং নিজের কোলে তুলে নিয়েছে, সেই শিশু যে এই মানব জাতির পক্ষে আর ক্ষতিকর বা অকল্যাণমূলক নয় তার বলার অপেক্ষা রাখে না। এই ধরিত্রীকে রক্ষা করতে তুমি ফিরে এসো বারে বারে, কখনো দুর্গা, কখনো কালী বা কখনো ভুবনেশ্বরী রূপে। মৃন্ময়ী রূপে ছেড়ে সন্তানের রক্ষা করতে ফিরে এলি তুই চিন্ময়ী হয়ে। গ্রামবাসীরা তিয়াশাকে উদ্ধার করে মহলের ভেতর থেকে। সম্পূর্ণ সুস্থ সে। সারা প্রাসাদ জুড়ে কোনো ধ্বংসের চিহ্ন নেই। আচার্যদেব তিয়াশাকে প্রশ্ন করে জানতে পারেন যে রানী মহলে কাটানো এক রাতের কোনো স্মৃতি তিয়াশার আর মনে নেই। কেউ সযত্নে কোনো মায়া বলে মুছে দিয়েছে সব দুঃসহ অপ্রীতিকর স্মৃতি। এই যে মহামায়ার মায়া, তা বুঝতে অসুবিধা হয় না আচার্যদেবের। তিয়াশাকে নিয়ে দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, মা হয়ে তুই আরেক মায়ের কোল খালি হতে দাওনি। নিজের নিরপরাধ ভক্তের সমস্ত মনোবাসনা পূরণ করেছ মা। পাপের করাল গ্রাস থেকে রক্ষা করেছ এই বিশ্বকে। অভিশাপ মুক্তি ঘটল এতদিনে এই রানী রূপনন্দিনীর মহলের। শেষ হল লেখিকা অনন্যা পালের কলমে রণরঙ্গিনী। আজকের গল্পের গল্প পাঠে ছিলাম আমি সৌভিক। গল্পে দেবী ভুবনেশ্বরী এবং রানীর চরিত্রে পূজা, রূপনন্দিনী এবং ঐশীর চরিত্রে মৌপিয়া, তিয়াশা এবং গৌরীর চরিত্রে পিয়ালি, সাম্যর চরিত্রে সৌভিক দাস, আলেখের চরিত্রে সৌম্যদীপ, বিশালের চরিত্রে
কুমারজিৎ, ম্যানেজারের চরিত্রে প্রিয়ম, হরিশ এবং দুর্গানন্দর চরিত্রে দিব্যেন্দু, মহারাজের চরিত্রে আমি সৌভিক, মহাদেব আচার্যর চরিত্রে কুমারজিৎ, গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলের থেকে সৌরভ। তবে কেমন লাগলো আজকের গল্পটি? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটিতে হাইপ করে গল্পটি আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে আজ চলি, ফিরে আসবো আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।